ও দীপ্তি চৌধুরী। বেশ, আসসালামু আলাইকুম। আজকে আমরা জিকের একটা নাই, আপনার তো গুরুত্বপূর্ণ ভয়ই তো নাই। ক্লাস নিয়ে হাজির হয়েছি। গতকাল আপনারা ক্লাস করেছিলেন আমাদের মিহির স্যারের, আজকে মিহির স্যার এই সেই ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাসটা আজকে নেবেন। এবং মানে জিকের ভিতরে যে কনফিউশন প্রশ্নগুলো থাকে, যেগুলো বাজার গাইডে বিভিন্ন ভুল থাকে, এই ভুলগুলো তিনি শুধরে দিবেন আসলে, যে না এটা শুদ্ধ আর এটা ভুল, এইগুলো তিনি কিন্তু ধরিয়ে দিবেন। আর এই ক্লাসটা কিন্তু সকলের জন্যই উপকৃত হবেন, যারা বিসিএস পরীক্ষা দিবেন, পাশাপাশি যারা প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম চাকরি পরীক্ষা দিবেন, এবং যাদের বাচ্চারা ক্যাডেট ভর্তি পরীক্ষা দেয় তারাও, তাদের জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ, এবং যারা ভার্সিটি এডমিশন এবং নার্সিং পরীক্ষা যারা দেয়, এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এবছর, সকলের জন্য এই জিকেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আজকে ক্লাসটা কে কোন জায়গা থেকে আমাদের দেখতেছেন সবাই একটা করে শেয়ার করবেন, এবং আমাদের জব মেডিসিনকে আপনারা সবাই যেহেতু ভালোবাসেন সবাই একটু শেয়ার করেন। আর আমাদের সাথে আজকে থাকবেন আমাদের নাদুস সুদুস মমিনুল স্যার। হুম, আমার কাছে আছে মাল। ও মাল সরি আছে। সরি সরি সরি, মেডিসিন আর কি। হ্যাঁ, তো জব মেডিসিন। যাই হোক, আমার কলেজের ভাই কলেজের বোন, আপনারা সবাই জানেন যে আসলে মিহির স্যারের ক্লাস মানে ইনফরমেটিভ একটা ক্লাস। আর স্যারের ক্লাস থেকে অনেক কিছুই আমরা অজানা তথ্য জানতে পারি। এক দুই নাম্বার হচ্ছে যে স্যার মানে অন্যরকম, অন্যরকম একটা ভাইব বা অন্যরকম একটা ক্রিয়েটিভ সিস্টেম। সো আমরা স্যারের কাছ থেকে আজকেও এমন কিছু ইনফরমেশন জানবো যা আমরা পরীক্ষার হলে গিয়ে দেখবো যে আমাদের চোখের সামনে ভাসমান। হ্যাঁ, কারণ 2025 সাল আপনাদের জন্য স্বর্ণে মোড়ানো একটা বছর বলতে পারেন, কারণ 2025 সাল বেকারদের সফলতার একটা সাল। কারণ স্যার 2025 সালে একমাত্র বেকাররা 100% মেধার মূল্যায়ন দেওয়ার সুযোগ পাবে। কেন বললাম বলেন তো? একটা সময় ছিল বিভিন্ন জায়গায় মামা খালু দাদা টাকা পয়সা খাটায়ও কিন্তু চাকরি হইতো, কিন্তু বর্তমান সময়ে এমন একজন আছেন যার মধ্যে কোনো টাকা পয়সা বা মামা খালু রেফারেন্সে কোনো চাকরি হওয়ার কোনো সম্ভাব্যতা নাই। এক দুই নাম্বার হচ্ছে প্রাইমারিতে প্রায় 1 লক্ষ শূন্য পদ, নিবন্ধনে প্রায় 1,17,000 শূন্য পদ, 10 থেকে 20তম গ্রেড বা হচ্ছে আমরা যেটাকে বলে থাকি বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে যে সার্কুলারগুলো হয়ে থাকে, এগুলোতে প্রায় 3 লক্ষ শূন্য পদ। তাই অ্যারাউন্ড শুধু সাধারণ জবের জন্য আপনাকে 4 লক্ষ শূন্য পদের বিপরীতে যুদ্ধ করতে হবে 2025 সালে। আবার শতভাগ মেধার মূল্যায়ন দেওয়ার সুযোগ পাবেন। তো 2025 সালকে মনে করবেন যে 2025 সালে যদি আমার চাকরি না হয়, তাহলে আর আমি কখনোই চাকরি পাবো না বা আমার দ্বারা চাকরি সম্ভব না। কারণ 2025 সালের মতো এত বড় সুযোগ আর কখনো আসবে কিনা মানে আমার জানা নেই। 2025 সাল আপনার বা বেকারদের জন্য আশীর্বাদ। এই আশীর্বাদটাকে আশীর্বাদ রূপে গ্রহণ করতে হবে। তো আজকের ক্লাসটা খুবই ইনফরমেটিভ, কারণ স্যার আজকে এমন কিছু ইনফরমেশন আপনাদেরকে দিবেন, কারণ জিকে তো সবসময় পরিবর্তনশীল। আর পরিবর্তনশীল তথ্যগুলো অথেন্টিকভাবে ওই টিচাররাই দিতে পারেন যারা সবসময় লেখনির মধ্যে থাকেন বা রিসার্চের মধ্যে থাকেন। স্যার একাধারে একজন বইয়ের রাইটার, যার বই পুরো বাংলাদেশব্যাপী পরিচিত। মিহির জিকে পুরো বাংলাদেশের মধ্যে আইডল হিসেবে কাজ করতেছে এবং সর্বোচ্চ সেলারের মধ্যেও থাকতেছে। তার মানে স্যারের আজকেও আমরা এই বইটা সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা একটা প্রদান করব, কারণ এই যে বইটা, এই বই থেকেই কিন্তু স্যার অ্যাডমিশন বলেন, বিসিএস বলেন বা অন্যান্য জব পরীক্ষা বলেন, সব জব পরীক্ষায় কিন্তু শতভাগী কমন দেখানোর চেষ্টা করেন। আর মজার ব্যাপার হচ্ছে স্যারের একটা মিনি সাজেশন বই আছে, এটাও আমরা আজকে সর্বোচ্চ মেনশনকারীকে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে নাই, এখানে আমাদের অফিসে আছে, তো অফিস থেকে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ ওই যে স্যার গতদিন দুইটা ছিল, ওই দুইটা আমরা পাঠিয়ে দিছি যারা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে ছিল, এই জন্যই নাই। আচ্ছা, যাই হোক, আবার আমরা আগামীকালকে কালেক্ট করে স্যারের দুইটা দিব না, একটা দিব, যে ফাইনাল সাজেশন, মিহির ফাইনাল সাজেশন, অর্থাৎ শেষ মুহূর্তে, হ্যাঁ শেষ মুহূর্তে যে সাজেশনটা আপনাদের মানে ক্রিম হিসাবে কাজ করে, এই শেষ মুহূর্তে সাজেশনটাও কিন্তু আজকে সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে একজন পাবেন। সো আমার কলেজের ভাই কলেজের বোন, আমরা সবাই একটু শেয়ার করে কমেন্টে ডান লিখবো, কারণ সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকলেই আমরা কিন্তু আজকে এই স্যারের 500 টাকার বইটা কিন্তু গিফট হিসেবে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 500 টাকার একটা বই গিফট হিসেবে পাওয়া যাচ্ছে, এর থেকে আর 500 না স্যার, মার্কেটে কত? 400 টাকা। যাই হোক, 400 টাকার একটা বই কিন্তু গিফট হিসেবে পাওয়া যাচ্ছে। মানে ক্লাস করবেন, ক্লাস থেকে ইনফরমেশন নেবেন, এটাও উপকারের, আবার সর্বোচ্চ শেয়ার করে একটা বইও ফ্রি পাবেন। আর কি চান? সবই হচ্ছে, এক ঢেলে সব পাখি, মানে সব পাখিরই মারতেছেন আপনি, কোয়ালিটিপূর্ণ আপনি ক্লাস পাচ্ছেন। তো দেখেন, সত্যি কথা যে 12-13 বছর ধরে সাধারণ জ্ঞান ক্লাস নিচ্ছি, তো এত বছর একটা জায়গাতে সময় দিয়েছি, যে জিনিসটা আপনি নিজে নিজে চেষ্টা করলে, কারণ কথা আপনার একটা সুন্দরবনে 5টা জেলাতে নিয়ে আসে, এটা আপনার মুখস্থ করতে অনেক সময় লাগে। আমরা ছোট একটা টেকনিক দিলে আপনি কিন্তু পাবেন যে বাঘ সাঁতারে খুব পটু, বাঘতে বাগেরহাট, সাঁতারতে সাতক্ষীরা, খুতে খুলনা, বতে বরগুনা, পটুতে পটু। এখানে কথা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে
ইনট্রানজিবল হেরিটেজ হচ্ছে 5টা জিনিস, আপনার জন্য মুখস্থ করা কঠিন, আমাদের জন্য অনেক সহজ। আমরা একটা টেকনিক দিতে পারি যে বাউল সাধক জামদানি ও শীতল পাটি নিয়ে রিক্সাতে করে মঙ্গল শোভাযাত্রায় যায়, তাহলে বাউল সাধক, বাউল গান, বাউল গান, জামদানি, শীতল পাটি, রিক্সা, ঢাকার রিক্সা বা রিক্সা চিত্র এবং মঙ্গল শোভাযাত্রা। দেখেন আমি আপনাকে যেটা দিতে পারি সেটা আপনি এলডিসি থেকে বের হয়েছে 8টা দেশ, আমরা আপনাকে একটা টেকনিক দিতে পারি। বকে মা সাইভাকে, বতে বতসোয়ানা, কেতে কেপ ভার্তে, বকে মাতে হচ্ছে মালদ্বীপ, আচ্ছা সাইভাকে দুনতা সহায়কাতে সামোয়া, রসইতে ইকুটোরিয়াল গিনি, তাছাড়া ভয়াকাতে ভানুয়াতু আর ভুটান, লাস্টে হচ্ছে সাউথ ওম্যান প্রিন্সিপে। তো অনেক কিছু আছে আপনার জন্য যেটা অনেক কঠিন, আমাদের সেগুলোর জন্য আমাদের জন্য হচ্ছে মামুলি ব্যাপার। ফ্রেশ মিনারেল ওয়াটার, পানির মতো স্বচ্ছ। সেটাই। সো নিজের ভেতরের জিকের ইনফরমেশন গুলোকেও এরকম পানির মতো বা ওয়াটারের মতো ফ্রেশ করতে হবে, তাইলেই তো পরীক্ষার হলে আমরা একটা সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারবো। সো পরীক্ষার হলে সর্বোচ্চ মার্ক অর্জন করার জন্য আমাদের রেগুলার ক্লাসগুলো করতে হবে কলেজের ভাই কলেজের বোন। কারণ স্যার আমাদের এখন পেইড বেসেও ক্লাসগুলো কন্টিনিউ করবেন, পাশাপাশি তো এখন প্রতি সপ্তাহেই মোটামুটি স্যারের আমাদের ক্লাস থাকবেই, ফ্রি ক্লাসে আপনারা স্যারকে পাচ্ছেন। সো প্রতিটা ক্লাস অ্যাটলিস্ট অন্য কোনো জিকে স্যারের ক্লাস করবেন কিনা আমি জানি না, কিন্তু মিহির স্যারের ক্লাসটা মিস করবেন না। কেন করবেন না? কারণ স্যার যখন বই লেখেন, বই লিখতে লিখতে একজন শিক্ষকের মাথার গভীরতা কত বড় হতে পারে এটা আপনারা জাস্ট একটু ফিল করে নেবেন। তার মানে কি পরিমাণ রিসার্চ করা লাগে, কি পরিমাণ আপডেট থাকা লাগে, কি পরিমাণ তথ্যবহুল মাথা নিয়ে ঘোরা লাগে, এটা শুধু একটু ফিল করবেন। তো এত তথ্যবহুল বা তথ্যে ভরা মাথাটার কাছ থেকে যদি আপনারা সহজ মেথডে জিকে শেখার কিছু মেথড পান, তো এটাই আপনার পরীক্ষার জন্য অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। দেখা যাবে যে পরীক্ষায় হর হামেশাই 2 থেকে 3টা মার্ক বা 4টা মার্ক এমনি কমন পাবেন। একটা ক্লাস থেকে ভাই আপনি 1 মাস পড়াশোনা করে কেউ 4 মার্ক কমন পায় না, আর সেখানে আপনি একটা ক্লাস করে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলোর মাধ্যমে যদি 4টা মার্ক কমন পান, তো এটা আপনার লাইফের জন্য অবশ্যই আমি মনে করবো কি মানে সৃষ্টিকর্তার একটা অশেষ রহমত। আর এই রহমত হিসেবে জব মেডিসিন আপনাদের সামনে যেমন আসছে, সেই রহমতটাকে কন্টিনিউ করতে হবে। সো যাই হোক আমার কলেজের ভাই কলেজের বোন, আমি আর এখানে বেশি সময় নিচ্ছি না, অ্যারাউন্ড প্রায় 500 স্টুডেন্ট আমরা চলে এসেছি। সবাই শুধু আমরা একটু শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ। সবাই স্যার শেয়ার করতেছে, 10টা শেয়ার করছে মাশাআল্লাহ। আমাদের সেতু ইসলাম 10টা শেয়ার। আচ্ছা আমি যারা শেয়ার করতেছেন তাদের একটু কমেন্ট গুলো পড়বো, কারণ তাদের চেহারাগুলো একটু উজ্জ্বল এবং তাদের জন্য আমাদের ভেতর থেকে মনের ভেতর থেকে ভালোবাসা এবং দোয়া থাকবে, কারণ আমরা আমাদের প্রতি তারা কৃতজ্ঞ দেখেই শেয়ার করছে। আমরা দেখতে চাচ্ছি কারা শেয়ার করতেছেন। ওকে আমি একটু কমেন্ট গুলো পড়বো কিন্তু। ওকে আমি দেখতে পাচ্ছি শেয়ার ডান লিখেছেন পাপিয়া, আচ্ছা শেয়ার ডান লিখেছেন, শেয়ার ডান 13টা শেয়ার করেছেন আমাদের জেনিয়া জুহি 13টা শেয়ার করেছেন, জাজাকাল্লাহ খাইরান। আমি এই যে রুমি আক্তার শেয়ার করেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ শেয়ার ডান। আব্দুর রহমান বাচ্চু ভাই শেয়ার করেছেন, 40টা শেয়ার করেছেন আমাদের এক কলিজার ভাই বিলকিস, কলিজার বোন বোন রে ভাই বানাই ভালাইছি। আচ্ছা জান্নাতি আপু শেয়ার করেছেন, নিপা হালদার শেয়ার করেছেন, ফারজানা খাতুন রিপা আপু শেয়ার করেছেন, ফয়েজ ভাই শেয়ার করেছেন, সোমা আক্তার আপু শেয়ার করেছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান। আমাদের মনির হাওলাদার ভাই, অর্থাৎ উনি আমাদের কাছের একজন ভাই, উনিও ক্লাসটা করতেছেন, উনিও শেয়ার করেছেন, জাযাকাল্লাহ খাইরান। যাই হোক বগুড়া থেকে যারা দেখতেছেন, বগুড়ার আগামী বলে দেন একটু, আগামী শনিবারে ক্লাস। ও আগামী শনিবার 10টা থেকে 12টা জব মেডিসিন বগুড়া শাখায় 10টা থেকে 12টা আপনারা মিহির স্যারকে ক্লাসে পাচ্ছেন। বগুড়াবাসী না, মিহির স্যার তার নিজের জন্মভূমিতে জব মেডিসিন শাখায় ক্লাস নিতে যাবে। স্যার জন্মভূমিতে একটা জমজমাট ক্লাস করার জন্য অবশ্যই মিহির স্যারের ক্লাস সবাই করতে আসবেন। কথা ক্লিয়ার? ওকে সবাই শেয়ার করছে স্যার, আমি আর কারে মানা করবো যে কে শেয়ার করে নাই বা কে শেয়ার করে নাই। তাহলে আমরা ক্লাসের দিকে যাইতে পারি স্যার। ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি একটু নোটটা বের করে দিই স্যার। ওকে থ্যাংক ইউ স্যারকে অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা ক্লাসে যাই। ইনশাল্লাহ স্যার আবার শেষে আসবেন আপনাদের সাথে। আপনাদের তো মানে আপনাদের সাথে কথা না বলে যে স্যার ঘুমাতে যায়, রাত কিন্তু ঘুমাতে পারবেন না, কারণ স্যার এই ক্লাসটা কিন্তু আমি করি, আপনারা যেমন বসা বসা ক্লাসটা করেন, স্যারের ক্লাস না থাকলে কিন্তু খুব মনোযোগ দিয়ে আমার ক্লাস কিন্তু করেন এবং এসেই কিন্তু সেগুলো আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেন। সো আপনারা যেমন ক্লাসগুলো করতেছেন, স্যারও কিন্তু সময় পেলে আমাদের ক্লাসগুলোতে থাকবে ইনশাল্লাহ।
এই জন্য আপনাদের আবারও পাবেন আপনি ইনশাল্লাহ এখান থেকে ইনফরমেশন স্যার কাছ থেকে। থ্যাংক ইউ। আমরা আসি, গতদিন আমরা একটা বিপ্লব পড়িয়েছিলাম, সেটা হচ্ছে রেনেসা, একটা পড়াইছি ফরাসি বিপ্লব, আর একটা পড়াইছি রুশ বিপ্লব। তিনটা বিপ্লব পড়াইছি, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আজকে আমরা আরো দুইটা বিপ্লব পড়াবো। এই দুই বিপ্লবগুলো হচ্ছে সমসাময়িক বিপ্লব। একটা প্রথমে পড়াবো হচ্ছে আরব বসন্ত। আপনারা সমসাময়িক আরব বসন্ত, আরব ইসরায়েলের যুদ্ধ, ইসরায়েল লেবাননের যুদ্ধ, এই জায়গাটাতে আমরা আপনাদের তথ্য শেয়ার করব, যেগুলো আপনি প্রাইমারি শিক্ষক নিবন্ধন অথবা বিসিএস বা 10 থেকে 20 গ্রেডের চাকরিগুলোতে হেল্প করবে। দেখেন এখন আমাকে অনেকে বলে যে ভাই স্যার দেখেন যে আপনি হচ্ছে ইউনিভার্সিটির জন্য পড়াচ্ছেন, তাহলে আমাদের জবের জন্য আলাদা কি? ইউনিভার্সিটির জন্য আলাদা বাশার আল আসাদের পতন ঘটেনি, অথবা জবের জন্য আলাদা বাশার আল আসাদের পতন ঘটেনি। একটা মুভমেন্ট হয়েছে, একটা টপিক থেকে ইউনিভার্সিটিতে আসবে, ওই একই টপিক থেকে বিসিএস আসবে, একই টপিক থেকে আপনার প্রাইমারিতে আসবে। আমি মেসেজ বুঝাতে পারছি কিনা? আপনাকে ইউনিভার্সাল প্রিপারেশনটা নিতে হবে, মানে সার্বজনীন। তাহলে আপনি ইউনিভার্সাল প্রিপারেশনটা নিলে আপনার জন্য চাকরি পাওয়াটা অনেক সহজ। আপনি যদি শুধু প্রাইমারিকে ফোকাস করেন তাহলে আপনার প্রিপারেশনটা হবে শর্ট। তখন আপনার সাথেই যিনি ব্যাংকের প্রিপারেশন নেয়, বিসিএস এর প্রিপারেশন নেয়, আবার প্রাইমারি পরীক্ষা দেয়, উনি কিন্তু প্রাইমারিতে টিকে যাবেন। আমাদের ক্যাডার সার্ভিসে আমার সাথে যারা 43-এর ব্যাচমেট আছে, যারা ক্যাডারে জয়েন করেছেন, আমাদের সাথে বিসিএসে জয়েন করেছেন, ম্যাক্সিমামই আমি ছাড়া আমার উপজেলা বা জেলাতেও ম্যাক্সিমাম ইনারা প্রাইমারিতে ছিলেন। অনেকে নন ক্যাডার থেকে ছিলেন, অনেকে প্রাইমারি থেকে ছিলেন। পরবর্তী কিন্তু প্রাইমারির চাকরি ছেড়ে দিয়ে আসছে, তার মানে তারা কিন্তু সেই মানে স্টুডেন্টই কিন্তু প্রাইমারি চাকরি পাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে স্মার্ট চাকরি হচ্ছে প্রাইমারি, যেটা আপনি একটা প্রিলি আর একটা ভাইবা দিয়েই সুন্দর একটা চাকরি পেতে পারেন এবং স্বল্প সময়ে পেতে পারেন। বিসিএস এখন প্রিলি দিবেন, এটা কিন্তু 4-5 বছর সময়, আপনাকে অ্যাটলিস্ট 3 থেকে 4 বছর হাতে ধরে রাখতে হবে টাইম, যে আপনি একবার জয়েন করা পর্যন্ত, বেতন পাওয়া পর্যন্ত। আমি 20 সালের সার্কুলারে 25 সালের 15 জানুয়ারি জয়েন করছি, তাহলে এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা অনেক বড় চাকরি, অনেক বড়, এই জন্য সময়ও ব্যাপার আছে এখানে। আপনি কোনো চাকরি মহৎ নয়, আপনি নিজে মহৎ হলেই সেটা মহৎ। আপনি নিজে ভালো কাজ করলে আপনি সম্মানিত হবেন। অনেক বড় চাকরি করবেন, অনেক করবেন, এগুলো দিয়ে আপনি মহৎ হতে পারবেন না। আপনার কর্ম সুন্দর হলে মানুষ আপনাকে সম্মান দিবে, আপনার দ্বারা মানুষ উপকৃত হলে মানুষ আপনাকে ভালোবাসা পাবেন। ক্লিয়ার? ওকে, আমরা আজকে পড়াবো হচ্ছে খুবই চমৎকার একটা টপিক, সেটা হচ্ছে আরব বসন্ত। এটাকে ইংরেজিতে বলি আরব স্প্রিং, অথবা এটাকে বলে জেসমিন বিপ্লব। জেসমিন বিপ্লব, এটাকে বলছি জুই বিপ্লব। ব্যাখ্যা দিব আরব বসন্ত কেন। কারণ বিপ্লবটার মূল উদ্দেশ্য ছিল আরব দেশগুলোর যে স্বৈরা শাসক ছিল, ওই সব দেশের স্বৈরা শাসকের পতন ঘটানো। এই জন্য এই বিপ্লবটার নাম হচ্ছে আরব বসন্ত। আমি পুরো ইতিহাসটা আপনাকে বলবো, টোটাল ইতিহাস। আপনি যদি লিখিত দেন আপনার হেল্প হবে, আপনি যদি ভাইবা দেন তাও আপনার হেল্প হবে, আপনি যদি প্রিলিমিনারি পরীক্ষা দেন তাতে হেল্প হবে, এমসিকিউ টাইপের যে কোনো পরীক্ষাতে এটা হেল্প হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে আগে শুনতে হবে আসলে এই বিপ্লবটা নিয়ে। স্যার ইউসিসি থেকে, ফার্মগেট থেকে, আচ্ছা ওকে, ধন্যবাদ। আপনারা যদি অ্যাডমিশন বা সামনে আরও কিছু পরীক্ষা আছে এগুলো শোনেন, এটা কাজে লাগবে। আমি সাম্প্রতিক কিছু জিনিস শেয়ার করব আজকে। দেখি ইনশাল্লাহ আমরা লাস্টে একটা চমকপ্রদ টপিকস পড়াবো আপনাদের। হ্যাঁ, অ্যান্ড আরব বসন্ত, এটা বোঝাই যাচ্ছে বসন্তকে ইংরেজিতে আমরা এখানে বলছি স্প্রিং। বসন্ত রোগ আছে, আপনারা একটা জানেন যে একটা রোগ আছে বসন্ত রোগ। এটা একজনের শরীরে হলে ওদের ছোঁয়াচে আরেকজনের শরীরে ছড়ায় যেতে পারে। তাহলে বসন্ত বা স্প্রিং জিনিসটা হচ্ছে একজনের কাছে আছে, এখান থেকে ছড়িয়ে যাওয়া। এই জন্য এটাকে তুলনা করা হয়েছে আরব একটা দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে গিয়েছিল, বিধায় এই বিপ্লবের নাম হয়েছে আরব বসন্ত, আরব স্প্রিং, অথবা জেসমিন বিপ্লব, অথবা জুই বিপ্লব। জেসমিন ফুলের গন্ধ যেমন ছড়িয়ে যায়, এরকম এই জিনিসটা ছড়িয়ে গিয়েছিল, বিধায় স্প্রেড আউট হয়েছিল, বিধায় এটাকে বলছে আরব বসন্ত, আরব স্প্রিং। এখন আসেন এটা কিভাবে সূচনা হলো, আমি গল্পগুলো বলবো, আপনাদের মনোযোগ দিবেন। এশিয়া মহাদেশের টোটাল 44টা দেশ আছে এবং আফ্রিকা মহাদেশের 54টি দেশ আছে। এই আফ্রিকার 54টা দেশগুলোর মধ্যে যে আরব দেশগুলো উত্তরে যেগুলো দেশ রয়েছে, এই দেশগুলোতে
তুলনামূলকভাবে দক্ষিণ মধ্য বা পূর্ব পশ্চিমের যে আফ্রিকার দেশগুলো আছে সেগুলোতে তুলনামূলকভাবে অর্থনৈতিক অবস্থা ভালো। তা সত্ত্বেও এই দেশগুলোতে দীর্ঘদিন ধরে ফ্যাসিজম বা ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ অথবা স্বৈরা শাসক ছিল। অনেকেই আসলে এই যে ফ্যাসিসিজম এটা একটা ইতালিয়ান শব্দ। ফ্যাসিসিজম যেটার প্রবক্তা ছিল ইতালির মুসোলিনি। আমরাও অনেক সময় বলতেছি যে শেখ হাসিনাকে বলতেছেন আপনি ফ্যাসিস্ট, ওই বাশার আল আসাদকে বলতেছেন ফ্যাসিস্ট, অমুক শাসককে বলছেন ফ্যাসিস্ট। আসলে ফ্যাসিস্টের তিনটা প্রধান বৈশিষ্ট্য থাকে। অনেকেই ক্লাস করেন আসলে অ্যাকচুয়ালি জানেন না। আপনি নিজেও একজন রিকশাওয়ালাও বলতেছে ফ্যাসিস্ট, যে কোনো শাসক বা যে কোনো ব্যক্তির উপরে বলে দিচ্ছে ফ্যাসিস্ট। আসলে ফ্যাসিস্ট হতে গেলে তিনটা জিনিস থাকে, গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য থাকে। নাম্বার 1, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিজে নিজে নিজেকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মনে করা, নিজের প্রভাবটা সর্বোচ্চ লেভেলের মনে করা, অর্থাৎ নীতি নির্ধারণ বা সিদ্ধান্তের ক্ষেত্রে নিজের একটা ঐক্যতান্ত্রিক ইয়া থাকে, তার কি বলে আধিপত্য থাকে। এক, দ্বিতীয়টা হচ্ছে বিরোধী দলের উপরে দমন নির্যাতন চালানো, বিরোধী দলকে কন্ট্রোল করা, বিরোধী দলকে চাপে রেখে তার মুখ বন্ধ রাখার চেষ্টা করা, মুখ বন্ধ রাখা, অর্থাৎ বিরোধী দলকে কঠোরভাবে দমন করা। দ্বিতীয়, 3 নাম্বার হচ্ছে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো আছে তার উপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এই তিনটা জিনিস, এক, রাষ্ট্রের উপরে সার্বভৌম একটা নিজের আধিপত্য বিস্তার করা। যেমন ফ্রান্সের একজন ফ্যাসিস্ট ছিল যিনি বলেছিল আই এম স্টেট, আমি রাষ্ট্র, আমার উপরে কিছু নাই, আমি রাষ্ট্রে যা বলবো। যদি বলি সকালবেলা সূর্য পশ্চিম দিক থেকে ওঠে তাহলে ওই রাষ্ট্রের সূর্য পশ্চিম দিক থেকে আসবে। যেমন একটা রাষ্ট্র আছে উত্তর কোরিয়া, তার সর্বোচ্চ লিডার, সুপ্রিম লিডার, তিনি মূলত নিজেকে ফ্যাসিস্ট মনে করে, তিনি নিজেকে সুপ্রিম লিডার মনে করে যে তিনি যা বলবেন রাষ্ট্রে তাই হবে। তাহলে ফ্যাসিসিজম এটার প্রবক্তা ইতালির প্রধানমন্ত্রী বেনিতো মুসোলিনি। ফ্যাসিস্ট হতে গেলে কয়েকটা বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে একটা হচ্ছে একক কোনো সিদ্ধান্ত নেওয়ার রাষ্ট্রের উপর সর্বোচ্চ ক্ষমতা, 2 নম্বর বিরোধী দলের উপর দমন নির্যাতন, আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানগুলো নিজের কন্ট্রোল বা আধিপত্য বিস্তার করা। বিচার বিভাগ হোক, শাসন বিভাগ হোক, আইন বিভাগ হোক, অথবা রাষ্ট্রের 4th স্টেট সংবাদ সংস্থা, সেগুলোর উপরে আধিপত্য বিস্তার করা। আসলে এগুলো তো হওয়া উচিত স্বাধীন, বাট এগুলোকে যখন কন্ট্রোল করে, এগুলোকে সব যখন নিজের অধীনে পরিচালিত করে, ওই শাসককে বলা হয় ফ্যাসিস্ট। ওকে, আমি আরেকজন 200 করেছে, আপনি 200-র এক টার্গেট রাখেন। 200 শেয়ার করলে আল্লাহ গো, তো অনেক শেয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পুরস্কারটা বড় বিষয় নয়, আপনার জন্য প্রাণ ঢালা দোয়া এবং ভালোবাসা, অনেক দোয়া রইল, ইনশাল্লাহ ভালো করবেন। হ্যাঁ, তাহলে এখন আসেন তো ইতালি, এই যে ইউরোপের যে দেশ, এই আফ্রিকার যে দেশগুলো আছে, তারা যে উত্তর আফ্রিকার মোটামুটি 6টা দেশ আছে উত্তর আফ্রিকায়, এদেরকে বলা হয় জ্যামিতিক সীমারেখার দেশ বা জিওমেট্রিক্যাল কান্ট্রি। উত্তর আফ্রিকার 6টি দেশকে জ্যামিতিক সীমারেখার দেশ অথবা জিওমেট্রিক্যাল কান্ট্রিজ বলে, জ্যামিতিক সীমারেখার দেশ। সেগুলো কি? মিশর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, সুদান। তাহলে এই 6টা দেশকে মূলত জিওমেট্রিক্যাল কান্ট্রি বা জ্যামিতিক সীমারেখার দেশ বলা হয়। ক্লিয়ার কিনা? ওকে, এখন এই যে উত্তর আফ্রিকার একটা দেশের নাম হচ্ছে তিউনিসিয়ার রাজধানী হচ্ছে তিউনিস। এই তিউনিসিয়ার একজন রাষ্ট্রপ্রধান ছিল, নাম তার বেন আলী। তো বেন আলী দীর্ঘ সময় ধরে, তিনি প্রায় 2 যুগের কাছাকাছি সময় তিনি মূলত তিউনিসিয়াতে শাসন করতেছিল। তো এই শাসকের এমন স্বৈরা শাসন বা একনায়কতন্ত্র ফ্যাসিজমের মূলত রাজতন্ত্রের বিরুদ্ধে মূলত ওই সময় একটা যুবক নাম মোহাম্মদ বোয়াজিজির, এই মোহাম্মদ বোয়াজিজির নামে একজন যুবক, যিনি একজন মানে পড়াশোনা করেছেন, তারপরে সবজি বিক্রেতা ছিল, এবং তিনি তার পরিবারের অভাব অনটন মুছানোর জন্য তিনি ওই তিউনিসিয়ার রাজধানী তিউনিসে তিনি মূলত সবজির দোকান দেন। কিন্তু পুলিশ প্রশাসন তার কাছ থেকে
চাঁদা দাবি করে ব্যবসার জন্য। চাঁদা দাবি করলে তিনি এটা দিতে অস্বীকৃতি জানালে পুলিশ প্রশাসন তাকে মূলত কঠোর হস্তে দমন করেন এবং তাকে এক প্রকার হেনস্থা করেন, তার দোকান লুটপাট করেন প্রশাসন। তখন তিনি রাগে ক্ষোভে নিজের শরীরে কেরোসিন দিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন 17 ডিসেম্বর 2010 সাল। 17 ডিসেম্বর 2010 সাল 17 ডিসেম্বর 2010 সালে তিনি শরীরে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি হলে তখন তার এই অগ্নিদগ্ধ শরীর এগুলো ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হলে মূলত সারা দেশের মানুষ রাজপথে নেমে আসেন বেন আলীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। বেন আলী ভয়ে আশ্রয় নেয় সৌদি আরবে এসে। ফলে এই যে তিউনিসিয়ার বেন আলীর পতন ঘটল মোহাম্মদ বজিজির যে হত্যার মাধ্যমে, এর ফলে এইখানে কিন্তু সরকারের একটা পরিবর্তন ঘটল। এই আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তী আন্দোলন শুরু হলো মিশরে। তো মিশরে তখন শাসন করেছিল মূলত হোসনি মোবারক, যিনি 30 বছর শাসন করতেছিল। হোসনি মোবারক 1981 সাল থেকে 2011 সাল পর্যন্ত হোসনি মোবারক মিশরে শাসন করতেছিল। তাহলে এই হোসনি মোবারকের একনায়কতন্ত্র বা ফ্যাসিজম বা স্বৈরা শাসনের বিরুদ্ধে মানুষ রাজপথে নেমে আসে। তার পিছনে একটা ঘটনা আছে। মোহাম্মদ খালেদ সাই নামে একজন ব্যক্তি প্রথমে এই হোসনি মুবারকের বিরুদ্ধে তিনি আন্দোলন করা শুরু করেন মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কোয়ারে। তখন সেই দেশের প্রশাসন তাকে পিটিয়ে হত্যা করলে তাকে নির্যাতন করে হত্যা করলে মূলত স্টুডেন্টরা মিলে একটা গ্রুপ করে, যেমন এবারের আমাদের জুলাই বিপ্লবে একটা গ্রুপ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাই না? তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে গ্রুপ ছিল। তখন তারা একটা গ্রুপ বানায়, উই আর খালেদ সাই, এক খালেদ লোকান্তরে লক্ষ খালেদ ঘরে ঘরে। এই যে উই আর খালেদ সাই এই একটা বড় একটা গ্রুপ খুলে তারা মিশরের রাজধানী কায়রোতে আন্দোলন করা শুরু করেন এবং একটা পর্যায়ে 2011 সালে হোসনি মুবারক পদত্যাগ করতে বাধ্য হন। তাহলে মিশরের হোসনি মুবারকের পতন ঘটলো। এরপরে আন্দোলন শুরু হলো লিবিয়াতে আন্দোলন শুরু হলো। লিবিয়াতে তখন 42 বছর ধরে শাসন করতেছিল মুয়াম্মার গাদ্দাফি শাসন করতেছিল 42 বছর ধরে। 1969 সাল থেকে 2011 সাল 1969 সাল থেকে 2011 সাল 42 বছর ধরে গাদ্দাফি লিবিয়াতে তিনি শাসন করতেছিল। অবশেষে পশ্চিমা বাহিনীর সহায়তায় বিদ্রোহীরা মিলে লিবিয়ার তারা গ্রিন স্কোয়ারে আন্দোলন করে এবং লিবিয়ার সিরত শহরে মূলত মোহাম্মদ গাদ্দাফিকে তারা হত্যা করে। তাহলে তিউনিসিয়ার পতন হলো, তারপরে মিশরের হলো, এবার গাদ্দাফির 42 বছরের শাসনের পতন হলো। আন্দোলন শুরু হলো ইয়েমেনে। তখন ইয়েমেনের রাজধানী সানার এডেন বন্দরে বিদ্রোহীরা ইয়েমেনের শাসনকর্তা ছিল তার হচ্ছে মোহাম্মদ সালেহ। তাহলে ইয়েমেনের শাসক মোহাম্মদ সালেহের বিরুদ্ধে তারা আন্দোলন করে এবং এই আন্দোলনে হুতিরাও তাদের সমর্থন দিলে তারা এডেন বন্দর দখল করে ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারে বা ডেমোক্রেসি বলে এটাকে, এই স্কোয়ারে তারা আন্দোলন করে। একটা পর্যায়ে মোহাম্মদ সালেহরও পতন ঘটলো ইয়েমেনের শাসক। এরপরে আন্দোলন শুরু হয় সৌদি আরব থেকে আন্দোলন শুরু হয়ে যায় মূলত সিরিয়ার তখন প্রেসিডেন্ট ছিল বাশার আল আসাদ। 2011 সালে এটাকে কেন্দ্র করে সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হয় এবং গৃহযুদ্ধ শেষ হলো। পরবর্তী গৃহযুদ্ধ থামাতে গিয়ে বাশার সরকার সহযোগিতা নিয়েছিল মূলত যেসব দেশে, তার মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়া, বা বিরোধিতা করেছিল যেসব দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তুরস্ক বিরোধিতা ছিল সিরিয়ার এই বাশার সরকারের বিরুদ্ধে। এবং বিদ্রোহীদের দমন করার জন্য 2013 সালে সিরিয়ার বাশার আল আসাদ পৃথিবীতে নিষিদ্ধ যে গ্যাস আছে রাসায়নিক গ্যাস, এই রাসায়নিক গ্যাস সারিন গ্যাস নিক্ষেপ করলে
হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মানুষ পালাতে শুরু করে সিরিয়ার ভূখণ্ড, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইতালি সহ ইউরোপের দেশে যায়। এই ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে একটা ছেলে তার পিতামাতা সহ সপরিবারে নিহত হলেন। মাত্র কয়েক বছরের একটা বাচ্চা লাল কুর্তা এবং লাল জুতা এবং হাফ প্যান্ট পরে ছোট একটা বাচ্চা সাগরের তীরে তার মরণ এরকম উপর হয়ে লাশ ভাসতেছিল। সেই লাশ ভাসা দিয়ে ছবিটা ভাইরাল হয় এবং পৃথিবীতে ভাইরাল হলে সারা পৃথিবীর মানুষের বিবেক নাড়া দেয়। এবং এটা নিয়ে কিন্তু বেশ কয়েকটা ওই সময় চাকরি পরীক্ষায় প্রশ্ন আসছিল। ছেলেটার নাম ছিল আইলান কুর্দি, বাচ্চাটার নাম ছিল আইলান কুর্দি। প্রশ্ন আসছিল 3 বছরের আইলান কুর্দি কোন দেশের নাগরিক ছিল? সিরিয়ান নাগরিক। আইলান কুর্দি কোন সাগরে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল? ভূমধ্যসাগরে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। এরপরে আন্দোলন শুরু হয় মরক্কো আলজেরিয়াতে। তখন আলজেরিয়ার প্রেসিডেন্ট ছিল বুতেফ্লিকা। এই বুতেফ্লিকা তিনি আলজেরিয়ার প্রেসিডেন্ট ছিল, তারও পতন ঘটেছে। দীর্ঘ 2 দশকের উপরে তিনি ক্ষমতায় ছিলেন, তো বুতেফ্লিকার পতন ঘটে। তারপরে সুদানে আন্দোলন শুরু হলো। তখন সুদানের শাসক ছিল উমর আল বশির এবং সুদানে উমর আল বশিরের পতন ঘটল। সর্বশেষ বাশার টিকে থাকলেও 2024 সালের 8 ডিসেম্বর বাশার আল আসাদের পতন হলো এইচটিএস বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে, বা হায়াত আল শামস তাহরির আল শামস হায়াত তাহরির আল শামস বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে পতন ঘটল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মাধ্যমে বাশার আল আসাদের 24 বছরের শাসনের পতন ঘটল। ফলে এই যে আরব বসন্তের ফলে তিউনিসিয়া, মিশর, লিবিয়া, ইয়েমেন, তারপর হচ্ছে আলজেরিয়া, সুদান, সর্বশেষ পতন ঘটল হচ্ছে সিরিয়ার। এই একটা বিপ্লবের মাধ্যমে এতগুলো দেশের পতন ঘটেছে। তাহলে আপনারা যারা জয়েন করেছেন, মিহিরজিকে বইয়ের দাম, এটা তো মিহিরজিকে পূর্ণাঙ্গ বইয়ের দাম হচ্ছে মাত্র 400 টাকা। হ্যাঁ, ফাইনাল সাজেশন এটা 200 টাকা। এখন এটা পাওয়া যাচ্ছে, ফাইনাল সাজেশন এবং ট্যালন হ্যান্ডটা পাওয়া যাচ্ছে। এখন আমরা আসবো, এখন দেখেন আপনাদের কিভাবে প্রশ্ন আসবে সেগুলো আমরা পড়ব। আরব বসন্তের সূতিকাগার, তিউনিসিয়া। আরব বসন্তের সূতিকাগার তিউনিসিয়া। আরব বসন্তের সূতিকাগার হচ্ছে তিউনিসিয়া, ডিসেম্বর 2010। প্রশ্ন আসবে আপনার আরব বসন্ত বা আরব স্প্রিং এর সূতিকাগার কোনটি? সরাসরি আপনার প্রাইমারি অথবা 10 থেকে 20 গ্রেড অথবা প্রিলিমিনারি, প্রিলিমিনারি বা অন্যান্য অ্যাডমিশন ক্যাডেট যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে। আরব বসন্তের সূতিকাগার বলা হয় কোন দেশকে? তিউনিসিয়াকে বলা হয়। আরব বসন্ত হয়েছিল কবে? ডিসেম্বর 2010 সালে। ডিসেম্বর 2010 সালে। কোন দেশকে কেন্দ্র করে? তিউনিসিয়াকে কেন্দ্র করে। তাহলে তিউনিসিয়ার কোন শাসকের পতন ঘটেছে? তিউনিসিয়ার পতন ঘটেছে তিউনিসিয়ার বেন আলীর পতন ঘটেছে। তাহলে আরব বসন্তের ফলে তিউনিসিয়ার কোন রাষ্ট্রপ্রধানের পতন ঘটেছে? তার নাম হচ্ছে বেন আলীর পতন ঘটেছে। তাহলে 1 নম্বর গেল। এরপরে আন্দোলন শুরু হয়। এরপরে 2011 সালে মিশরের কায়রোর তাহরির স্কোয়ারে আন্দোলনের সূচনা হয়। এরপরে 10 সালে তিউনিসিয়াতে হলে 2011 সালে মিশরের কায়রোর তাহরির স্কোয়ারে মূলত আন্দোলন সূচনা হয়। পরীক্ষায় বারবার প্রশ্ন আসে তাহরির স্কোয়ার কোন দেশে অবস্থিত? সবাই একটা কমেন্ট করবেন, তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত?
কায়রো মিশর। তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত? কায়রো মিশর। মিশরে আরব বসন্তের সূচনা হয়েছিল কবে? 2011 সালে। 2011 সালে এই আন্দোলনের ফলে পতন ঘটেছে মিশরের যে শাসকের নাম হচ্ছে হোসনি মোবারক। হোসনি মোবারক। এই হোসনি মোবারক 1981 থেকে 2011 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিল। 1981 থেকে 2011 সাল পর্যন্ত 30 বছর ক্ষমতায় ছিল। হোসনি মোবারক ক্ষমতায় ছিল 30 বছর। এরপরে ক্ষমতায় আসছিল মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি এরপরে ক্ষমতায় আসছিল, বাট সেই ক্ষমতা বেশি দিন টিকলো না। পশ্চিমাদের ষড়যন্ত্রের কারণে পশ্চিমাদেরই মদতপুষ্ট সেনাবাহিনীর প্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি ক্ষমতা গ্রহণ করেন। বর্তমানে মিশরের ক্ষমতায় রয়েছেন আব্দুল ফাত্তাহ আল সিসি। তাহলে মিশরের বর্তমান প্রধান কে? আব্দুল ফাত্তাহ আল সিসি। তাহলে মিশরে মূলত আরব বসন্তের ফলে পতন হয়েছে কবে? 2011 সালে। কার পতন হয়েছে? হোসনি মোবারকের পতন হয়েছে। হোসনি মোবারকের পরে মিশরের ক্ষমতায় আসছে কে? মিশরের ক্ষমতায় আসছিল কে? মোহাম্মদ মুরসি, যিনি মিশরের গণতান্ত্রিক প্রথম প্রেসিডেন্ট ছিল। একবার চাকরি পরীক্ষায় প্রশ্ন আসছিল যে মূলত এই যে মুসলিম ব্রাদারহুড, এটা কিন্তু তুরস্কের একটা দল। এই তুরস্কের একটা দলেরই একটা শাখা অবস্থিত কোথায়? মিশরে, মুসলিম ব্রাদারহুড। এই মুসলিম ব্রাদারহুডের প্রথম যিনি গণতান্ত্রিকভাবে মুসলিম ব্রাদারহুড থেকে যিনি ক্ষমতায় আসছিল মিশরে, তার নাম হোসনি মোবারক। তার নাম হচ্ছে মোহাম্মদ মুরসি। প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পরে ক্ষমতায় আসছে আব্দুল ফাত্তাহ আল সিসি। হোসনি মোবারক, আচ্ছা, তিনি 30 বছর শাসন করেন। তাহলে এটা আমি মিশা দিচ্ছি। আরব বসন্তের সূচনা হয়েছে কোথায়? আরব বসন্তের সূচনা হয়েছে তিউনিসিয়াতে, ডিসেম্বর 2010। ওকে, পতন ঘটেছে তিউনিসিয়ার কোন শাসকের? বেন আলীর পতন ঘটেছে। 2011 সালে পতন ঘটেছে কোন দেশের শাসনের? মিশরের। আচ্ছা, এই মিশরে ছাত্র আন্দোলন করেছিল কোথায়? তাহরির স্কোয়ার। তাহলে প্রশ্ন আসে, তাহরির স্কোয়ার কোন দেশে? মিশরে। আরব লীগের সদর দপ্তর কোথায় আছে? কায়রো মিশরে। আরব লীগের সদর দপ্তর কোথায় আছে? কায়রো মিশরে। তাহরির স্কোয়ারও কোথায় আছে? কায়রো মিশরে। মিশরের কোন শাসকের পতন ঘটেছিল? হোসনি মোবারক, যিনি মিশরে শাসন করেছিল 1981 থেকে 2011 সাল। 1981 থেকে 2011 সাল। হোসনি মোবারকের পরে মিশরের দায়িত্ব নিয়েছিল প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট, নাম তার মোহাম্মদ মুরসির পতনের পরে বর্তমানে মিশরের দায়িত্বে আছে, তার নাম আব্দুল ফাত্তাহ আল সিসি। এরপরে মিশরের পরে 3 নম্বর যে দেশটা গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে ইয়েমেন। এই ইয়েমেন থেকে 3-4টা প্রশ্ন আসে পরীক্ষাতে, মনে রাখবেন। ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা। তারপর হচ্ছে ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা। এডেন বন্দর অবস্থিত ইয়েমেন। এডেন বন্দর কোন দেশের? ইয়েমেন। হুতিরা হচ্ছে শিয়াপন্থী। এই হুতিরা কোন দেশের? হুতিরা হচ্ছে ইয়েমেন। মনে রাখবেন, হুতিরা কোন দেশের? ইয়েমেন। এডেন বন্দর কোন দেশের? ইয়েমেন। হুতিরা কোন দেশের? ইয়েমেন। হুতিরা কোন দেশের? ইয়েমেন। তাহলে এই ইয়েমেনের শাসক ছিল যিনি, তার নাম ছিল মোহাম্মদ সালেহ। এই মোহাম্মদ সালেরও পতন ঘটেছে 2011 সালে। 2011 সালে তার পতন ঘটেছে। 2011 সালে পতন ঘটেছে। 4 নাম্বার হচ্ছে, এরপরে হচ্ছে আপনার পতন ঘটেছে ধরেন আলজেরিয়ার বুতেফ্লিকা। তারপরে পতন ঘটেছে সুদান। তারপর পতন ঘটেছে সুদান, উমর আল বশির।
উমর আল বশির, উমর আল বশির, উমর আল বশির পতন ঘটেছে। উমর আল বশির পতন ঘটেছে ভাইয়া, উমর আল বশির। তাহলে ইয়েমেন মোহাম্মদ সালেহ, আলজেরিয়া এবং সুদানের পতন ঘটছে উমর আল বশির, উমর আল বশির। এগুলো আপনার পরীক্ষা আসবে না, এই বিশেষ তথ্যগুলো আপনার পরীক্ষা আসবে। হুতি কোন দেশের? ইয়েমেনের। হুতি কোন দেশের? ইয়েমেনের। হুতি কোন দেশের? ইয়েমেনের। এইটা আপনার পরীক্ষা আসতে পারে। তাহলে তিউনিসিয়া, মিশর, মিশর, তারপর হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে লিবিয়া। লিবিয়া ছাড়া পড়ছে না, লিবিয়া। তাহলে আমরা তিউনিসিয়া পড়াইছি, তারপর হচ্ছে মিশর পড়াইছি, ইয়েমেন পড়াইছি, তারপরে হচ্ছে ইয়েমেনের পরে হচ্ছে আলজেরিয়া, তারপরে পড়াইছি হচ্ছে সুদান, তারপরে পড়িয়েছে সুদান। এরপর হচ্ছে 6 নম্বর যদি আমি এখানে বলি, সুদানের পর হচ্ছে লিবিয়া। লিবিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র, লিবিয়া। লিবিয়া, এই লিবিয়ার রাজধানী হচ্ছে ত্রিপোলি, মনে রাখবেন লিবিয়ার রাজধানী হচ্ছে ত্রিপোলি। লিবিয়ার রাজধানী হচ্ছে ত্রিপোলি, লিবিয়ার রাজধানী হচ্ছে ত্রিপোলি। এই লিবিয়ার রাজধানী হচ্ছে ত্রিপোলি। লিবিয়াতে 42 বছর শাসন করে, 42 বছর শাসন করে, 42 বছর শাসন করে গাদ্দাফি। লিবিয়াতে 42 বছর শাসন করে গাদ্দাফি। লিবিয়াতে 42 বছর শাসন করেছে কে বলেন তো? মুয়াম্মার গাদ্দাফি, মুয়াম্মার গাদ্দাফি, মুয়াম্মার গাদ্দাফি 42 বছর শাসন করে গাদ্দাফি। গাদ্দাফি আফ্রিকার, আফ্রিকার লৌহ মানব বলা হয়, লৌহ মানব, আফ্রিকার লৌহ মানব বলা হয় গাদ্দাফিকে, বলা হতো বা বলা হয় গাদ্দাফিকে, বলা হতো গাদ্দাফিকে। আফ্রিকার লৌহ মানব বলা হয় গাদ্দাফিকে। গ্রিন বুক হচ্ছে তার বিখ্যাত বই, লৌহ মানব বলা হয় গাদ্দাফিকে, আফ্রিকার লৌহ মানব বলা হয় গাদ্দাফিকে। 2011 সালে, 11 সালে আরব বসন্ত, আরব বসন্ত, আরব বসন্ত লিবিয়ার, লিবিয়ার, লিবিয়ার ত্রিপোলির গ্রিন স্কোয়ার অথবা শহীদ চত্বর, গ্রিন স্কোয়ার অথবা শহীদ চত্বরে এই গাদ্দাফি বিরোধী আন্দোলন হয়। এবং 2011 সালে গাদ্দাফি সিরত শহরে নিহত হন। লিবিয়ার মানুষ কাকে হারিয়েছে তারা জানে না। এই গাদ্দাফি থাকতে লিবিয়া ছিল মধ্য আয়ের দেশ, মিডল ইনকাম কান্ট্রি। বর্তমানে এটা নিম্ন মধ্যম আয়ের দেশ হয়ে গেছে, তাদের অর্থনৈতিক অবস্থা ডাউন হয়ে গেছে বর্তমানে লিবিয়া। এবং ওই দেশে মূলত গ্যাস বিল দিতে হতো না, সরকারি বিদ্যুৎ বিল অনেক কিছু দিতে হতো না গাদ্দাফির সময়। বর্তমানে এগুলো আর নাগরিক সুযোগ সুবিধা নেই। তাহলে লিবিয়া এর রাজধানী হচ্ছে ত্রিপোলি। লিবিয়াতে 42 বছর শাসন করেছে মোহাম্মদ গাদ্দাফি। আফ্রিকার লৌহ মানব বলা হয় গাদ্দাফি, আফ্রিকার লৌহ মানব বলা হয় গাদ্দাফিকে। 2011 সালে আরব বসন্ত লিবিয়ার ত্রিপোলির গ্রিন স্কোয়ারে হয়, আরব বসন্ত হয় লিবিয়ার ত্রিপোলির গ্রিন স্কোয়ারে। তাহলে গ্রিন স্কোয়ারে, গ্রিন স্কোয়ার বা শহীদ চত্বর অবস্থিত ত্রিপোলি, লিবিয়া। 2011 সালে গাদ্দাফিকে সিরত শহরে, 2011 সালে গাদ্দাফি সিরত শহরে নিহত হন। তাহলে গাদ্দাফি শাসন করেছিল, গাদ্দাফি, গাদ্দাফি শাসন করে, গাদ্দাফি শাসন করে, গাদ্দাফি শাসন করে 1969 থেকে 2011, 1969 থেকে 2011, 42 বছর। তাহলে লিবিয়াকে শাসন করছে গাদ্দাফি 1969 সাল থেকে 1969 থেকে 2011, 42 বছর তিনি গাদ্দাফি লিবিয়া শাসন করেছেন। আবার বলছি লিবিয়ার রাজধানী কি? ত্রিপোলি। 42 আফ্রিকার লৌহ মানব বলা হয় মুয়াম্মার গাদ্দাফিকে, আর আফ্রিকার লৌহ মানবী বলা হয় মিশেল আলী ওমারিকে, 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 মিশেল আলী ওমারিকে। তাহলে আফ্রিকার লৌহ মানব বলা হয় মুয়াম্মার গাদ্দাফিকে। লিবিয়ার সুযোগ দেন, আচ্ছা লেখা কি বলছে, লেখার সুযোগ দেন, লেখার সুযোগ দিচ্ছি। লিবিয়ার রাজধানী হচ্ছে ত্রিপোলি। লিবিয়াতে 42 বছর শাসন করে মুয়াম্মার গাদ্দাফি। আফ্রিকার লৌহ মানব বলা হয় মুয়াম্মার গাদ্দাফিকে, আর আফ্রিকার লৌহ মানবী বলা হয় মিশেল
আলী ওমারিকে, মিশেল আলী ওমারিকে। আচ্ছা, গাদ্দাফি শাসন করেছিল 42 বছর, 1969 সাল থেকে 2011 সাল, 1969 সাল থেকে 2011 সাল। 2011 সালে আরব বসন্ত লিবিয়াতে শুরু হয়েছিল ত্রিপলির গ্রিন স্কোয়ার বা শহীদ চত্বরে। বারবার পরীক্ষায় প্রশ্ন আসে গ্রিন স্কোয়ার বা শহীদ চত্বর কোথায় অবস্থিত? ত্রিপলি, লিবিয়া। ত্রিপলি, লিবিয়া। গাদ্দাফিকে হত্যা করা হয়েছিল কোন শহরে? সিরত শহরে। গাদ্দাফিকে হত্যা করা হয়েছিল কোন শহরে? সিরত শহরে 2011 সালে। আচ্ছা, আফ্রিকার লৌহ মানব বলা হয় মোহাম্মদ গাদ্দাফিকে, আফ্রিকার লৌহ মানবী বলা হয় মিশেল আলী ওমারিকে, মিশেল আলী ওমারিকে। আর মার্গারেট থ্যাচারকে বলা হয় ইউরোপের লৌহ মানবী, মার্গারেট থ্যাচারকে বলা হয় ইউরোপের লৌহ মানবী। মার্গারেট থ্যাচারকে বলা হয় ইউরোপের লৌহ মানবী, আর আফ্রিকার লৌহ মানবী বলা হয় মিশেল আলী ওমারিকে, মিশেল আলী ওমারিকে। লৌহ মানবী বলা হয় মিশেল আলী ওমারিকে। ওকে, এরপরে আসেন, লাস্ট হচ্ছে সিরিয়া। সিরিয়াটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলে যাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষাতে 1 নম্বর যদি পেতে চান আপনাকে পড়তে হবে। সিরিয়ার রাজধানী, সবাই একটু মনোযোগ দেন, সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম রাজধানীর নাম হচ্ছে দামেস্ক। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম রাজধানীর নাম হচ্ছে দামেস্ক। মুয়াবিয়া শাসনামলে, মুয়াবিয়ার মানে হচ্ছে উমাইয়া খিলাফতের রাজধানী ছিল এই দামেস্ক। পৃথিবীর প্রাচীনতম একটা রাজধানী হচ্ছে দামেস্ক। দামেস্ক। সিরিয়াকে বলা হয় সভ্যতার সূতিকাগার। সভ্যতার সূতিকাগার বলা হয়, সভ্যতার সূতিকাগার বলা হয় সিরিয়াকে। সভ্যতার সূতিকাগার বলা হয়, সভ্যতার সূতিকাগার বলা হয়, সভ্যতার সূতিকাগার বলা হয় সিরিয়াকে। সভ্যতার সূতিকাগার বলা হয় সিরিয়াকে। তাল গাছের দেশ বলা হয় পালমিরা সিরিয়াকে। পালমিরা সিরিয়াকে। তাল গাছের শহর বলা হয় পালমিরা সিরিয়াকে। সিরিয়ার বৃহত্তম শহর দামেস্ক, আলেপ্পো, হোমস। বারবার পরীক্ষা আসে, আলেপ্পো কোন দেশের শহর? সিরিয়া। আলেপ্পো কোন দেশের শহর? সিরিয়া। দামেস্কো, আলেপ্পো, হোমস। দামেস্কো সবচেয়ে বড় হচ্ছে দামেস্কো, তারপর হচ্ছে আলেপ্পো, তারপর হচ্ছে হোমস। সিরিয়া। সিরিয়া সিরিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল। সিরিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল। সিরিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল। আবার বলছে সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক। সিরিয়ার রাজধানীর নাম কি? দামেস্ক। সভ্যতার সূতিকাগার বলা হয় সিরিয়াকে। তাল গাছের শহর বা দেশ বলা হয় পালমিরা সিরিয়াকে। বৃহত্তম শহর হচ্ছে দামেস্কো, আলেপ্পো, হোমস। সিরিয়া কার উপনিবেশ ছিল? ফ্রান্সের উপনিবেশ। আপনারা নাকি সমসাময়িক জিনিসগুলোকে অনেক গুরুত্ব দেন, সমসাময়িক জিনিসগুলো নাকি অনেক পড়তে পছন্দ করেন। তাহলে আপনার তো এই ক্লাসগুলো অনেক ভালো লাগার কথা। আমরা তো রিসেন্টে ঢুকতেছি, সবাই যদি দুইজন করে মেনশন দেন, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা যদি পাই, তাহলে ক্লাসটা তো অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব। প্লিজ, আপনারা যে আমাদেরকে অনেক সম্মান করেন, ভালোবাসেন, আপনাদের ভালোবাসার জন্য বারবার ক্লাস নিতে আসি। কাইন্ডলি প্লিজ আপনারা দুইজন করে যদি মেনশন দেন, ইনশাল্লাহ। আমাদের থিওরি হচ্ছে 2 ম্যান, আমরা যদি 2জন মানুষ করে মানে মেনশন দিই, তাহলে তো এই ক্লাসে আমাদের অনেক হয়। ধরেন 500 দোকানও 1000 মানুষ আরও এই ক্লাসটা জানতে পারলো। সবাই একটু মেনশন দেন একটু। সিরিয়া হচ্ছে কার উপনিবেশ ছিল? তো সিরিয়া ছিল হচ্ছে ফ্রান্সের উপনিবেশ ছিল। সিরিয়া হচ্ছে ফ্রান্সের উপনিবেশ। ওকে, সিরিয়ার হাফিজ আল বাশার ক্ষমতায় আসেন সিরিয়াতে। হাফিজ আল আসাদ
বা হাফিজ আল বাশার ক্ষমতায় আসেন সিরিয়াতে 1971 সালে। হাফিজ আল বাশার নিহত হন 2000 সালে। তাহলে নিহত হন 2000 সালে, তাহলে 1971 থেকে 2000 সাল তিনি এখানে 29 বছর ক্ষমতায় ছিলেন। তার রাজনৈতিক দল ছিল, রাজনৈতিক দল বাথ পার্টি বা BAAT, বাথ পার্টি, রাজনৈতিক দল ছিল বাথ পার্টি। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল বাশার এর রাজনৈতিক দল ছিল বাথ পার্টি। বাশার আল আসাদের রাজনৈতিক দল হচ্ছে বাথ পার্টি। বাশার আল আসাদের রাজনৈতিক দলের নাম হচ্ছে বাথ পার্টি। বাশার ক্ষমতায় আসেন 2000 সালে। বাশার ক্ষমতায় আসেন বাথ পার্টির হয়ে 2000 সালে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু 2011 থেকে 2024। 2011 থেকে 2024 সিরিয়ায় গৃহযুদ্ধ হয় বাথ পার্টি। সিরিয়ায় গৃহযুদ্ধ হয় 2011 থেকে 2024। 2011 থেকে 2024, 2011 থেকে 2024, 2011 থেকে 2024 সিরিয়ায় গৃহযুদ্ধ হয় 2011 থেকে 2024। তারপরে লিখবেন গৃহযুদ্ধ হয় 2011। 2013 সালে বাশার রাশিয়ার সহযোগিতায় বিদ্রোহীদের ওপর সারিন গ্যাস নিক্ষেপ করে। বিদ্রোহীদের দমাতে রাশিয়ার সহায়তায় সারিন গ্যাস নিক্ষেপ করে 2013 সালে। 2024 সালের মাত্র 12 দিনের আন্দোলন 2024 সালে HTS হায়াত তাহরির আল শামস হায়াত তাহরির আল শামস শামসের বিদ্রোহের ফলে পতন ঘটে 8 ডিসেম্বর 2024 সালে। তাহলে বাশার আল আসাদের পতন ঘটেছে 8 ডিসেম্বর 2024 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা আসছিল HTS হায়াত তাহরির আল শামস, অর্থাৎ সিরিয়ার বাশার আল আসাদের পতনে কোন
কোন সংগঠনের কাজ ছিল? হায়াত তাহরির আল শামস। হায়াত তাহরির আল শামস, হায়াত তাহরির আল শামস 2013 সালে বাশার সিরিয়ার সহযোগিতায় সারিন গ্যাস নিক্ষেপ করেছিল এবং এভাবে আন্দোলন, তাদের গৃহযুদ্ধ চলতেই থাকে। 2024 সালে হায়াত তাহরির আল শামসের বিদ্রোহের ফলে 8 ডিসেম্বর 2024 পতন ঘটে বাশার আল আসাদ। বাশার আল আসাদ আশ্রয় নেন মস্কো, রাশিয়া। বাশার আল আসাদ আশ্রয় নেয় মস্কো, রাশিয়া। তবে দুইটা লাইন আরো গুরুত্বপূর্ণ আছে, এই লাইন দুটা আমাদের পরীক্ষা মাঝে মাঝে আসে। একটা হচ্ছে গোলান মালভূমি, গোলান মালভূমি অবস্থিত ইসরায়েল ও গোলান মালভূমি অবস্থিত ইসরায়েল ও সিরিয়ার মধ্যে, সিরিয়ার মধ্যে গোলান মালভূমি অবস্থিত ইসরায়েল ও সিরিয়ার মধ্যে। তারপর হচ্ছে ইসরায়েল ও সিরিয়ার সীমান্ত লাইনের নাম। ইসরায়েল ও সিরিয়ার সীমান্ত লাইনের নাম তিনটা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গ্রিন স্কোয়ার, সরি গ্রিন লাইন, একটা হচ্ছে ব্লু লাইন, আর একটা হচ্ছে পার্পল লাইন। তিনটাই কিন্তু কালার, গ্রিন, ব্লু, পার্পল, তিনটা। ইসরায়েল ও সিরিয়ার সীমান্ত লাইনের নাম হচ্ছে গ্রিন লাইন, ব্লু লাইন, পার্পল লাইন। গ্রিন লাইন, ব্লু লাইন, পার্পল লাইন। গ্রিন লাইন, ব্লু লাইন এবং পার্পল লাইন। গ্রিন লাইন, ব্লু লাইন এবং পার্পল লাইন। গ্রিন লাইন, ব্লু লাইন এবং কি বলছি, পার্পল লাইন। গোলান মালভূমি অবস্থিত কোথায়? সিরিয়া, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে। এই হলো আরব বসন্তের ফলে এই সব দেশের সরকার পতন হয়েছে। যতটুকু আলোচনা করেছি যে আরব বসন্তের সূতিকাগার বলা হয়েছে কাকে? তিউনিসিয়াকে। আরব বসন্তের সূচনা হয়েছে কবে? ডিসেম্বর 2010 সালে। আচ্ছা, আরব বসন্তের ফলে মিশরের কোন সরকারের পতন ঘটেছিল? তাহলে হচ্ছে হোসনি মোবারকের। তো হোসনি মোবারক কত বছর ক্ষমতায় ছিল? 30 বছর ক্ষমতায় ছিল। তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত? কায়রো, মিশর। আরব লীগের সদর দপ্তর করে কায়রো, মিশর। আচ্ছা, পিরামিডের দেশ বলা হয় কাকে? মিশরকে। তা হচ্ছে সার্পেন্ট অফ দ্য নীল, নীল নদের সর্প বলা হয়েছে কাকে? মিশরের রানী ক্লিওপেট্রারে। মিশরের রানী ক্লিওপেট্রারে, মিশরের রানী ক্লিওপেট্রারে বলা হয়েছে নীল নদের সর্প। আচ্ছা, এই মিশরের সরকারের পতন ঘটেছিল। এরপরে লিবিয়ার গ্রিন স্কোয়ারে পতন ঘটেছিল কার? গাদ্দাফির, যিনি 42 বছর শাসন করেছিলেন পৃথিবীকে 1969 থেকে 2011 সাল। গাদ্দাফি, যাকে আফ্রিকার লৌহ মানব বলা হয়েছে। এরপরে পতন ঘটেছে ইয়েমেনের। আচ্ছা, এরপরে হচ্ছে ইয়েমেনের শাসক মোহাম্মদ সালেহ। আচ্ছা, এই হুতি বিদ্রোহরা কোন দেশের? ইয়েমেনের। হুতি বিদ্রোহীরা কোন দেশের? ইয়েমেনের। আচ্ছা, এডেন বন্দর কোন দেশে? ইয়েমেনে অবস্থিত। ইয়েমেনের রাজধানীর নাম কি? সানা। এরপরে আসেন ইয়েমেনের পরে হচ্ছে আপনার হচ্ছে মরক্কো, রাশিয়া, আলজেরিয়া হচ্ছে বুতেফ্লিকার পতন ঘটেছে। সুদানের হচ্ছে উমর আল বশিরের পতন ঘটেছে। সর্বশেষ হচ্ছে পতন ঘটলো 2011 সালে। আরব বসন্ত শুরু হয়ে 2024 সালে 8 ডিসেম্বর পতন ঘটলো যে সরকারের, তার নাম হচ্ছে বাশার আল আসাদ। 8 ডিসেম্বর 2024, 8 ডিসেম্বর 2024, 8 ডিসেম্বর 2024। সবাই একটু লিখবেন, একটু যদি ক্লিয়ার হয় ডান লিখবেন সবাই, যদি ক্লিয়ার হয় ডান লিখবেন সবাই। আরব বসন্ত যদি ক্লিয়ার হয় সবাই একটু ডান লিখেন। আরব বসন্ত যদি ক্লিয়ার হয় সবাই একটু ডান লিখেন। এবার আসেন আমাদের জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব 2024। জুলাই বিপ্লব 2024 শুরু হয় 1 জুলাই 2024, সমাপ্ত হয় 5 আগস্ট। 5 আগস্ট, যেটা 2024, যেটার নাম দিয়েছে তারা 36 জুলাই।
এই 36 জুলাই অনুযায়ী ডানা 36 বিপিএল এর মাস্কট, বিপিএল এর মাস্কট, জুলাই বিপ্লব বিপিএল এর মাস্কট। জুলাই বিপ্লবকে প্রভাবিত করে করে জেন জেডরা, জেন জেড অর্থাৎ 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয়েছে জেন জেড বা জেনারেশন জেড। তো এই বিপ্লবকে প্রভাবিত করেছে হচ্ছে জেন জেডরা। ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিপ্লবকে মনসন বিপ্লব বলেছেন। 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 ডক্টর ইউনূস এই জুলাই বিপ্লবকে কি বলেছেন? মনসুন বিপ্লব বলেছেন। মনসুন বিপ্লব বলেছেন। মনসুন বিপ্লব বলেছেন। ওকে, প্রথম শহীদ আবু সাইদ। প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ 16 জুলাই 2024। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগ। বাড়ি ছিল রংপুর। মনে রাখবেন, মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শঙ্ক সমজদার। মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হচ্ছে শঙ্ক সমজদার। ইনি 3 মার্চ 1971 মারা গেছিল। এর বাড়ি ছিল রংপুর। আর 24 জুলাই বাংলাদেশে যেটা দ্বিতীয় স্বাধীনতার বিপ্লব বলছে বা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছে, তাহলে এই যে দ্বিতীয় বিপ্লব, এই দ্বিতীয় বিপ্লবে যিনি শহীদ হয়েছে প্রথম যিনি গেছেন তার নাম হচ্ছে আবু সাইদ। 16 জুলাই 2024 শহীদ হয়েছে আবু সাইদ 16 জুলাই 2024 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। তাহলে দুইজনই কিন্তু রংপুরের, মুক্তিযুদ্ধে প্রথম এবং এই জুলাই বিপ্লবেও প্রথম। ওকে, এটা কিন্তু পরীক্ষায় আসছে, এগুলো সবগুলো লাইন। ইভেন একটা পরীক্ষায় দেখলাম ওনার গ্রামের বাড়িও আসছে, মানে আবু সাইদের। আবু সাইদকে নিয়ে গ্রাফিতি উন্নত মমশির, যেটার ছিল হচ্ছে শহীদ কবির। আবু সাইদকে নিয়ে গ্রাফিতির নাম হচ্ছে উন্নত মমশির, যেটা গ্রাফিতি হচ্ছে শহীদ কবির। এই উন্নত মমশির এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 2024-25 আসছে। উন্নত মমশির। ওকে, এবার আসেন জুলাই স্মৃতি জাদুঘর করার জন্য প্রস্তাবিত গণভবন। জুলাই স্মৃতি জাদুঘর প্রস্তাবিত হচ্ছে গণভবন। জুলাই শহীদ স্মৃতি ভবন উদ্বোধন
করা হয়, জুলাই শহীদ স্মৃতি ভবন উদ্বোধন করা হয় 3 জানুয়ারি 2025। 2025 ঢাবির বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির শেখ মুজিবুর রহমান হলের নতুন ভবনের নাম। তাহলে মুজিব এটাকে বর্তমান নাম দিছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বর্তমান নাম দিছে মুজিব হল। এই মুজিব হলের নতুন ভবনের নামকরণ করা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ভবন। জুলাই শহীদ স্মৃতি ভবন। জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে গণভবন। জুলাই শহীদ স্মৃতি ভবন করা হয়েছে ঢাবির মুজিব হলের নতুন ভবনের নাম। মুজিব হলের নতুন ভবনের নাম। নতুন ভবনের নাম। ওকে, তাড়াতাড়ি করেন। নতুন ভবনের নাম। নতুন ভবনের নাম। এগুলো আপনার পরীক্ষায় আসার মতো তথ্য, এগুলো ভালো করে পড়বেন, তাহলেই মোটামুটি আপনি ভালো কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, আমরা এর সাথে আজকে একটা মহাদেশ পড়াবো আপনাদের। আজকে আরেকটা মহাদেশ পড়াবো, কারণ আমরা দুইটা বিয়া পড়াচ্ছি, কিন্তু আজকে থেকে আমাদের মহাদেশ আলোচনা শুরু হবে। তো আমরা যেহেতু ক্লাসগুলো করতেছি, আজকে থেকে মহাদেশ আলোচনা শুরু হবে। আল্লাহ, এত কম কেন লাইভে? আজকের ক্লাস কি অনেক বোরিং হয়ে যাচ্ছে? আচ্ছা, আজকের ক্লাস কেমন লাগতেছে একটু কমেন্ট করেন দেখি। যদি খারাপ লাগে তাহলে বন্ধ করে দিব, তাহলে পরবর্তী ভালো কোনো টপিকস নিয়ে আসবো। কিন্তু জরুরি জিনিসগুলো কিন্তু একটু লাগে। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করেন তো কেমন লাগতেছে। কোনো সমস্যা কিনা বলেন, বুঝতে সমস্যা হচ্ছে কিনা, কি সমস্যা হচ্ছে আমাকে একটু বলেন। সবাই একটু কমেন্ট করেন যে বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, নাকি আজকে অনেক ক্লান্ত আপনারা, সারা রাত কাল ইবাদত করছেন, তো আজকে ক্লাস বন্ধ করে দিব কিনা। রাত বেশি তাই? এটা কি বলেন? বাংলাদেশের সবচেয়ে বড় রাত হচ্ছে শীতের সময়ের রাত, আর সবচেয়ে ছোট রাত হচ্ছে গরমের সময়। তো শীতের রাত কেবল তো শুরু হয়েছে, এখন ঘুমালে আপনি 3টায় উঠবেন। হ্যাঁ, 3টায় উঠবেন আপনি। ক্লাস কি চলবে কিনা সবাই একটু কমেন্ট করেন। ক্লাস চলবে কিনা, ক্লাস চলবে কিনা। আমরা একটা মহাদেশ পড়া, একটু পড়াগুলো আগায় রাখবো আস্তে আস্তে। আমরা এর আগে ম্যাপ পড়াইছি, আজকে থেকে মহাদেশ ধরতে চেয়েছিলাম। তাড়াতাড়ি একটু বলেন ক্লাস চলবে কিনা। সবাই সবাই একটু কমেন্ট করেন ক্লাস চলবে কিনা। তাহলে আমরা একটা ছোট মহাদেশ দেওয়া শুরু করব আজকে। ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া কন্টিনেন্ট। ওশেনিয়া মহাদেশে আমরা আজকে শুরু করব। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া। আয়তন ও জনসংখ্যায়, জনসংখ্যায় ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? ওশেনিয়া। আয়তন জনসংখ্যায় ক্ষুদ্রতম মহাদেশের নাম ওশেনিয়া। আয়তন জনসংখ্যায় ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশ। যে মহাদেশের সবগুলো দেশ জল বেষ্টিত, এটাকে ইংরেজিতে বলা হয় ওয়াটার লক কান্ট্রি। ওয়াটার লক কান্ট্রি। যে মহাদেশের সবগুলো দেশ জল বেষ্টিত, যে মহাদেশের সবগুলো দেশ জল বেষ্টিত, যে মহাদেশের সবগুলো দেশ জল বেষ্টিত, তাকে বলা হয়েছে ওশেনিয়া মহাদেশ। আমার সাথে মনে মনে পড়লেই আপনার হবে যে আয়তন জনসংখ্যায় ক্ষুদ্রতম মহাদেশের নাম ওশেনিয়া মহাদেশ। যে মহাদেশের সবগুলো দেশ জল বেষ্টিত, জল বেষ্টিতকে ইংরেজিতে বলে ওয়াটার লক কান্ট্রি। এটা একটা দেশ, এর চারপাশে যদি পানি থাকে তাহলে ওটাকে বলে ওয়াটার লক। জল বেষ্টিত মহাদেশ বলা হয় ওয়াটার লক। যে মহাদেশের
যে মহাদেশের সবগুলো দেশ প্রশান্ত মহাসাগরে অবস্থিত, যে মহাসাগরের সবগুলো দেশ প্রশান্ত মহাসাগরে অবস্থিত তার নাম হচ্ছে ওশেনিয়া মহাদেশ। যে মহাদেশের সবগুলো দেশ প্রশান্ত মহাসাগরে অবস্থিত তার নাম ওশেনিয়া মহাদেশ। তাহলে কোন মহাদেশের সবগুলো দেশ প্রশান্ত মহাসাগরে অবস্থিত, কোন মহাদেশের সবগুলো দেশ প্রশান্ত মহাসাগরে অবস্থিত তার নাম হচ্ছে ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশ, তার নাম হচ্ছে ওশেনিয়া। তাহলে আয়তন জনসংখ্যায় ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? ওশেনিয়া। তাহলে ওশেনিয়া মহাদেশের আরেক নাম, ওশেনিয়া মহাদেশের আরেক নাম হচ্ছে অস্ট্রেলিয়া। ওশেনিয়া মহাদেশের আরেক নাম হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। বারবার চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন দেশ একটি মহাদেশের পরিচয় বহন করে, কোন দেশ একটি মহাদেশের পরিচয় বহন করে, তার নাম হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে ওশেনিয়া মহাদেশের আরেক নাম হচ্ছে অস্ট্রেলিয়া। ওশেনিয়া মহাদেশের আরেক নাম হচ্ছে অস্ট্রেলিয়া। এশিয়া থেকে ওশেনিয়াকে পৃথক করেছে, এশিয়া থেকে ওশেনিয়াকে পৃথক করেছে ওয়ালেস লাইন। তাহলে এশিয়া ও ওশেনিয়া মহাদেশের মধ্যে কাল্পনিক সীমানা লাইনের নাম কি? এশিয়া ও ওশেনিয়া মহাদেশের মধ্যে কাল্পনিক সীমানা লাইনের নাম কি? এশিয়া ও ওশেনিয়া মহাদেশের মধ্যে কাল্পনিক সীমানা রেখার নাম কি? এশিয়া ও ওশেনিয়া মহাদেশের মধ্যে কাল্পনিক সীমানা লাইনের নাম হচ্ছে ওয়ালেস লাইন। কাল্পনিক সীমানা হচ্ছে ওয়ালেস লাইন। ওকে, তাহলে ওশেনিয়ার মহাদেশের স্বাধীন দেশ, ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ হচ্ছে, আজকের ক্লাসটা অনেক চমৎকার, মাত্র 10 মিনিট পড়াই আপনার একটা মহাদেশ শেষ করাবো। এই মহাদেশে গুরুত্বপূর্ণ সকল তথ্য, এই মহাদেশে গুরুত্বপূর্ণ দেশ, এই মহাদেশে গুরুত্বপূর্ণ সবগুলো দেশের মুদ্রা, ভাষা, উপনিবেশ সব। যারা ক্লাসটা মিস করবেন ওরা সারা জীবনই এই টপিকসে দুর্বল থাকবেন ইনশাল্লাহ। একদম ম্যারাথন একটা ক্লাস হবে, স্পিডি একটা ক্লাস হবে। ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ আছে মাত্র ভাইয়া 14টি। মনে রাখবেন পৃথিবীতে স্বাধীন দেশ আছে 195টি। এশিয়ার 44, ইউরোপের 48, আফ্রিকার 54, উত্তর আমেরিকার 23, দক্ষিণ আমেরিকার 12 এবং ওশেনিয়া মহাদেশের দেশ আছে 14টি। তাহলে এই যে 44, 54, 48, 23, 12, 14 টোটাল যোগ করলে পৃথিবীতে স্বাধীন দেশ 195টি। এই 195টি স্বাধীন দেশের মধ্যে জাতিসংঘভুক্ত দেশ আছে 193টি। জাতিসংঘভুক্ত দেশ আছে 193টি। তাহলে পৃথিবীর আয়তন জনসংখ্যায় ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? ওশেনিয়া মহাদেশ, যার স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 14টি। যার স্বাধীন দেশের সংখ্যা আছে ভাইয়া 14টি। যার স্বাধীন দেশের সংখ্যা আছে কতটি? 14টি স্বাধীন দেশ আছে। ওকে, আমরা এই মহাদেশের আয়তন ও জনসংখ্যায়, এই মহাদেশের আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম দেশ, এই মহাদেশের আয়তন জনসংখ্যায় বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম দেশের নাম অস্ট্রেলিয়া। তাহলে এই মহাদেশের আয়তন জনসংখ্যায় বৃহত্তম দেশের নাম কি? অস্ট্রেলিয়া। আচ্ছা, অনেকেই 99% স্টুডেন্ট, 99% ক্যান্ডিডেট এই প্রশ্নের উত্তরটা ভুল দেয়। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সবাই একটু কমেন্টে জানাবেন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সিডনি নাকি ক্যানবেরা? সিডনি নাকি ক্যানবেরা? অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি, ক্যানবেরা, ভিক্টোরিয়া। সিডনি, ক্যানবেরা, ভিক্টোরিয়া। তাহলে দেখেন 99% স্টুডেন্ট এই প্রশ্ন উত্তর ভুল দেয় যে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? আয়তন ও জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। যার রাজধানীর নাম কি? যার রাজধানীর নাম কি? সবাই একটু কমেন্ট করবেন যার রাজধানীর নাম কি, তার রাজধানীর নাম কি? আয়তন জনসংখ্যায় খুব বৃহত্তম দেশ অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? যেটা 99% স্টুডেন্ট ভুল করে। ওশেনিয়ার আয়তনে ক্ষুদ্রতম দেশ, ওশেনিয়ার আয়তনে ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে নাউরু। ওশেনিয়ার আয়তনে ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে নাউরু। ওশেনিয়ার আয়তনে ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে নাউরু। ওশেনিয়ার জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে, ক্ষুদ্রতম দেশ হচ্ছে টোভ্যালো।
ওশেনিয়ার জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে টুভ্যালো। আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু। জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশের নাম টুভ্যালো। ওকে, টুভ্যালো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তর করেছে যে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে সিডনি। অস্ট্রেলিয়া, আচ্ছা মমিনুল ইসলাম কি বলছে, নাইমুল হক ক্যানবেরা, আবু সাইদ ক্যানবেরা, আবু সাইদ ওশেনিয়ার আরেক নাম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। নিপুণ আক্তার ক্যানবেরা, ভেরি গুড। অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি নয়, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। ভেরি গুড, ক্যানবেরা, ওয়েল ডান, ক্যানবেরা, দ্যাটস আ ভেরি গুড আনসার। অস্ট্রেলিয়ার রাজধানী মনে রাখবেন হচ্ছে ক্যানবেরা, নট সিডনি। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। ওকে, এরপরে আমরা আসবো হচ্ছে ওশেনিয়ার বৃহত্তম নদীর নাম। ওশেনিয়ার বৃহত্তম নদীর নাম মারে ডার্লিং। ওশেনিয়ার বৃহত্তম নদীর নাম মারে ডার্লিং। মারেকে ডার্লিং। ওশেনিয়ার বৃহত্তম নদীর নাম মারে ডার্লিং। ওশেনিয়ার বৃহত্তম নদীর নাম মারে ডার্লিং। ওশেনিয়ার বৃহত্তম নদীর নাম মারে ডার্লিং। ওকে, ওশেনিয়ার বৃহত্তম নদীর নাম হচ্ছে মারে ডার্লিং। এরপর লিখবেন হচ্ছে পশমের দেশ, ক্যাঙ্গারুর দেশ। পশমের দেশ, ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। পশমের দেশ বলেন, পৃথিবীতে পশমের দেশ বলা হয় কাকে? পশমের জন্য বিখ্যাত কোন দেশ? অস্ট্রেলিয়া। ক্যাঙ্গারুর দেশ বলা হয় কাকে? অস্ট্রেলিয়া। ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় 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 পাখি? ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়া। ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়া। তার হচ্ছে ভিক্টোরিয়া। এটা আসছে বিসিএস প্রিলিমিনারিতে। ভিক্টোরিয়া মরুভূমি অবস্থিত অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়া ডেজার্ট, ভিক্টোরিয়া মরুভূমি অবস্থিত অস্ট্রেলিয়া। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর, গ্রেট ব্যারিয়ার রিফ। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত প্রশান্ত মহাসাগরের নিকটে। অস্ট্রেলিয়ার নিকটে প্রশান্ত মহাসাগরে, আসলে উল্টা হয়ে গেছে। অস্ট্রেলিয়ার নিকটে প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত অস্ট্রেলিয়ার নিকটে প্রশান্ত মহাসাগরে। অস্ট্রেলিয়ার নিকটে প্রশান্ত মহাসাগরে। ওকে, এরপরে আসবেন অস্ট্রেলিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট, গতবার রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্নটা আসছিল, ম্যাক্সিমাম পোলামার পারেনি। অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া দ্বীপকে পৃথক করেছে। অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া দ্বীপকে পৃথক করেছে ব্যাস প্রণালী। এইটা অনেকবার পরীক্ষা আসছে। ছোট একটা প্রণালী, কিন্তু অনেকেই পারে না। আমি প্রণালী মনে রাখার টেকনিক আগেও বলেছি, ল্যান্ড ডিভাইডেড ওয়াটার ইউনাইটেড। যারা প্রণালী পারেন না, এই যে জব মেডিসিনে আমার প্রণালীর ক্লাসটা আছে, আপনি ভালো করে দেখে নেবেন, প্রণালী আপনার একদম ক্লিয়ার হবে। আপনি প্রণালী না পারলে আপনাকে বাসায় গিয়ে প্রণালী পড়াই দেবো ইনশাল্লাহ। এদিকে তাকান, প্রণালী পড়বেন হচ্ছে ল্যান্ড ডিভাইডেড ওয়াটার ইউনাইট। দুটি ভূখণ্ড পৃথক, দুটি জলভাগ যদি যুক্ত হয় তার মাঝখানে অবশ্যই প্রণালী হয়। যেমন আমরা প্রণালীগুলো টেকনিকেও আবার পড়াইছি যে ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। তাহলে ভারত শ্রীলঙ্কাকে কি দিল? পক দিল। ভারত শ্রীলঙ্কাকে কি দিল? পক দিল। ভারত শ্রীলঙ্কার মধ্যে পক প্রণালী। সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মাঝে প্রচুর হরমুজ উৎপাদন হয়। সংযুক্ত আরব আমিরাত থেকে ইরানকে পৃথক করেছে হরমুজ প্রণালী।
তারপর হচ্ছে ইয়েমেন হলো জিবুতির বাব, ইয়েমেন হলো জিবুতির বাব, বাব মানে দরজা, তাহলে ইয়েমেন থেকে জিবুতিকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী, বাবেল মানদেব প্রণালী, বাবেল মানদেব প্রণালী। আচ্ছা, আফ্রিকা থেকে প্রচুর পরিমাণে জেব্রা ইউরোপে স্পেন হয়ে মরক্কোতে যায়, এজন্য প্রচুর পরিমাণে জেব্রা মরক্কো স্পেনের মধ্যে পাওয়া যায়, প্রচুর পরিমাণে জেব্রা মরক্কো স্পেনের মধ্যে পাওয়া যায়, মরক্কো থেকে স্পেনকে পৃথক করেছে, তাই জিব্রাল্টা প্রণালী। কি প্রণালী? জিব্রাল্টা প্রণালী, জিব্রাল্টা প্রণালী। অন্যদিকে ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে প্রচুর ডোবা রয়েছে, এই জন্য আমরা বলি ফ্রান্স থেকে ব্রিটেনকে পৃথক করেছে ডোভার প্রণালী, ফ্রান্স ব্রিটেনের মধ্যে ডোবা রয়েছে, পৃথক করেছে ডোভার প্রণালী। উত্তর আমেরিকা থেকে এশিয়াতে আসা বোরিং, উত্তর আমেরিকা থেকে এশিয়াতে পৃথক করেছে যে প্রণালী তার নাম বেরিং প্রণালী। কি প্রণালী? বেরিং প্রণালী। ইস্তাম্বুল থেকে ইস্তাম্বুলকে পৃথক করেছে দুইটা প্রণালী, দারদানেলিস এবং বসফরাস প্রণালী, দারদানেলিস বসফরাস প্রণালী, দারদানেলিস এবং বসফরাস প্রণালী। ইতালি থেকে সিসিলিকে পৃথক করেছে মেসিনা প্রণালী, মেসিনা প্রণালী, মেসিনা প্রণালী। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিমিয়া থেকে রাশিয়ার মধ্যে কাচের ব্রিজ আছে, ক্রিমিয়া এবং রাশিয়াকে পৃথক করেছে কার্চ ব্রিজ। কি ব্রিজ? কার্চ প্রণালী। কি প্রণালী? কার্চ প্রণালী। অস্ট্রেলিয়া থেকে তাসমানের মধ্যে বেশ দূরত্ব, তাহলে অস্ট্রেলিয়া তাসমানিয়াকে পৃথক করেছে ব্যাস প্রণালী, অস্ট্রেলিয়া তাসমানিয়াকে পৃথক করেছে ব্যাস প্রণালী। প্রণালী আপনি মুখস্থ হবেই, 1 নম্বর আপনি পাবেনই। আজকের ক্লাস 5 নম্বর পাওয়া যাবে ইনশাল্লাহ, 4-5 নম্বর, মনোযোগ দিবেন। পৃথিবীর প্রথম নারীরা ভোটাধিকার লাভ করে, পৃথিবীর প্রথম নারীরা ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ডের নারীরা, নিউজিল্যান্ডের নারীরা, পৃথিবীর প্রথম নারীরা ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ডের নারীরা 1793 সালে পৃথিবীর প্রথম নারীরা ভোটাধিকার লাভ করেছে নিউজিল্যান্ডের নারীরা। ফিনল্যান্ড, ইউরোপের মধ্যে প্রথম ভোটাধিকার লাভ করছে ফিনল্যান্ডের নারীরা, সেটা হচ্ছে 1893 সাল। প্রথম হচ্ছে 1906 সালে ইউরোপের মধ্যে প্রথম ভোটাধিকার লাভ করেছে ফিনল্যান্ডের নারীরা। সরি আমার এটা একটু মিস্টেক হয়ে গেছে, নিউজিল্যান্ড নারীরা ভোটাধিকার লাভ করেছে 1893 সালে। ফিনল্যান্ড হচ্ছে ব্রিটেনের নারীরা ভোটাধিকার লাভ করেছে, ব্রিটেনের নারীরা ভোটাধিকার লাভ করেছে 1918 সালে। এরপর হচ্ছে ইউএসএর নারীরা, যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করেছে 1920 সালে। আর আমাদের বাংলাদেশ তথা সাবকন্টিনেন্টের নারীরা হচ্ছে 1935 সালে ভোটাধিকার লাভ করেছে। সর্বশেষ সৌদি আরব ভোটাধিকার লাভ করেছে 2015, সৌদি নারীরা ভোটাধিকার লাভ করেছে 2015 সালে। তাহলে পৃথিবীর প্রথম ভোটাধিকার লাভ করেছে দেশটার নাম হচ্ছে নিউজিল্যান্ড, 1893। পৃথিবীর প্রথম ভোটাধিকার লাভ করেছে নিউজিল্যান্ড 1893 সালে। এই নিউজিল্যান্ড হচ্ছে ওশেনিয়া মহাদেশের একটি দেশ, ওশেনিয়া মহাদেশের একটি দেশ। মাউরির দেশ, এই যে মাউরি একটা উপজাতি, পৃথিবীর বিখ্যাত মাউরি উপজাতি বাস করে নিউজিল্যান্ডে, তাই মাউরির দেশ। নিউজিল্যান্ডের জাতীয় পাখিকে বলা হয় কিউই, নিউজিল্যান্ডের জাতীয় পাখিকে বলা হয় কিউই এর দেশ। মাউরির দেশ, কিউইয়ের দেশ নিউজিল্যান্ডকে বলা হয়, মাউরির দেশ কিউইয়ের দেশ বলা হয় নিউজিল্যান্ডকে, মাউরির দেশ কিউইয়ের দেশ বলা হয় নিউজিল্যান্ডকে। তাহলে মাউরি কোন দেশের আদিবাসী? নিউজিল্যান্ডের আদিবাসী। রেড ইন্ডিয়ান কোথাকার? আমেরিকার। মাউরি কোথায়? নিউজিল্যান্ডের। মাউরি কোথায়? নিউজিল্যান্ডের। এস্কিমো কোথায়? নরওয়ে, সুইডেন এদিকের এস্কিমো। তারপর হচ্ছে আফ্রিদি কোথায়? পাকিস্তান। আফ্রিদি কোথায়? পাকিস্তান। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে এরকম উপজাতিরা আছে। যেমন জুলুকুলু কোথায়? দক্ষিণ আফ্রিকা। তারপর হুতুতুষ্টি কোথায়? মানে বুরুন্ডিতে। মাউরির দেশ কিউইয়ের দেশ বলা হয় নিউজিল্যান্ডকে। ওই যে হাকা নৃত্য কিছুদিন আগে খুব আলোচিত হয়েছিল। হাকা নৃত্য কোন দেশের? নিউজিল্যান্ড। হাকা নৃত্য কোন দেশের? নিউজিল্যান্ড। কিছুদিন আগে খুব আলোচিত হয়েছিল হাকা নৃত্য। এই হাকা নৃত্যটা কোন দেশের? নিউজিল্যান্ডের। এই হাকা নৃত্যটা কোন দেশের? নিউজিল্যান্ডের। হাকা নৃত্যটা কোন দেশের? নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ডকে পৃথক করেছে যে প্রণালী তার নাম হচ্ছে কুক
কুক প্রণালী, কুক প্রণালী, কুক প্রণালী, কষকারে কুয়ার কুক প্রণালী। বিখ্যাত একটা গান আছে না, কুক 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 প্রণালী না, এই কুক প্রণালীর নামে একটা গান আছে, পারেন কি না দেখি বলেন তো কি? পৃথিবীর বিখ্যাত একটা প্রণালী হচ্ছে কুক প্রণালী, যেটা নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ডকে পৃথক করেছে। কুক প্রণালী। অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়াকে পৃথক করেছে ব্যাস প্রণালী। নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ডকে পৃথক করেছে কুক প্রণালী। তা নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ডকে পৃথক করেছে কোন প্রণালী? কুক প্রণালী। একটা গান আছে, বলেন পারেন কিনা দেখি। নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ডকে পৃথক করেছে কুক প্রণালী। নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ডকে পৃথক করেছে কুক প্রণালী। ওকে। দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়, দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়, দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে। দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে। তাহলে ওশেনিয়া মহাদেশ, ওশেনিয়া মহাদেশ এটা পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ। স্বাধীন দেশ আছে 14টি। এই 14টি মহাদেশকে মনে রাখার জন্য আমরা ম্যাক্সিমামই এখানে যারা লাইভ ক্লাস করতেছি আলহামদুলিল্লাহ তারা সবাই এটা পারি। এই 14টা দেশই আমরা পারি। ইভেন আমি যদি এখানে ডিরেক্ট ক্লাস হতো সবাইরে জিজ্ঞেস করতাম, আলহামদুলিল্লাহ আমার নিজেরই সম্মান চলে যেত। তো ওশেনিয়া মহাদেশের 14টা দেশ আমরা ম্যাক্সিমামই পারি না। এমপি স্পিক্স, তাহলে দেখেন এমপি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ভার্বের সাথে একটা এস যোগ দিতে পারি। স্পিক্স, এমপি স্পিক্স, এটিএন, এনটিভি এবং এফএম। এমপি কথা বলে এটিএন বাংলা, এনটিভি, এফএম এ। এটিএন বাংলা, এনটিভি, এফএম এ। এমপি কথা বলে এটিএন বাংলা, এনটিভি, এফএম এ। এমপি কথা বলে এটিএন বাংলা, এনটিভি এবং এফএম এ। এমপি কথা বলে এটিএন বাংলা, এনটিভি এবং এফএম এ। এমতে হলো খুবই সহজ, মাইক্রোনেশিয়া। এমতে হচ্ছে মাইক্রোনেশিয়া। আপনি 14টা দেশ খালি মনে রাখবেন, এমপি স্পিক্স, এটিএন, এনটিভি, এফএম। এমপি কথা বলে এটিএন বাংলা, এনটিভি, এফএম এ। এমপি কথা বলে এটিএন বাংলা, এনটিভি, এফএম এ। এমপি স্পিক্স, এটিএন, এনটিভি, এফএম। এমতে হচ্ছে মাইক্রোনেশিয়া। এমতে হচ্ছে মাইক্রোনেশিয়া। পিতে হচ্ছে পাপুয়া নিউ গিনি। এমতে মাইক্রোনেশিয়া, পিতে পাপুয়া নিউগিনি। এমতে মাইক্রোনেশিয়া, পিতে পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনির রাজধানী হচ্ছে পোর্ট মোসারবি। এসতে হচ্ছে সামুয়া, পিতে হচ্ছে পালাও। এসতে হচ্ছে সামুয়া, পিতে হচ্ছে পালাও। এসতে হচ্ছে সামুয়া, পিতে হচ্ছে পালাও। কেতে হচ্ছে কিরিবাতি, কেতে হচ্ছে কিরিবাতি। এসতে হচ্ছে সলোমন দ্বীপপুঞ্জ। এসতে হচ্ছে সলোমন দ্বীপপুঞ্জ। মাইক্রোনেশিয়া, পাপুয়া নিউগিনি, সামুয়া, পালাও, কিরিবাতি, সলোমন দ্বীপপুঞ্জ। সলোমন দ্বীপপুঞ্জ। তাহলে হচ্ছে এতে অস্ট্রেলিয়া, এতে অস্ট্রেলিয়া, রাজধানী হচ্ছে ক্যানবেরা। টিতে টঙ্গা, টিতে টঙ্গা, টিতে টঙ্গা। টেকনিকগুলো লিখে রাখবেন, খুবই কাজে দিবে। টিতে টঙ্গা। এনতে নিউজিল্যান্ড, এনতে নিউজিল্যান্ড। টিতে টঙ্গা, এনতে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন, ওয়েলিংটন। নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন। নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন, ওয়েলিংটন। তারপর হচ্ছে এনতে নাউরু, টিতে টুভ্যালো, ভিতে ভানুয়াতু। এনতে নাউরু, টিতে টুভ্যালো, ভিতে ভানুয়াতু। এনতে নাউরু, টিতে টুভ্যালো, ভিতে ভানুয়াতু। আচ্ছা, এফতে ফিজি, এমতে মার্শাল দ্বীপপুঞ্জ, এমতে মার্শাল দ্বীপপুঞ্জ। তাহলে ওশেনিয়া মহাদেশের 14টা দেশ আছে। মনে রাখার টেকনিক হচ্ছে এমপি স্পিক্স, এটিএন, এনটিভি, এফএম।
এমপি স্পিক্স, এটিএন, এনটিভি, এফএম, বড় বড় জিনিসগুলোকে আপনি যদি একদম কনসাইজ করে সুন্দর করে না নিয়ে আসতে পারেন তাহলে আপনি মনে রাখতে পারবেন না। তাহলে এমপি স্পিক্স, এটিএন, এনটিভি, এফএম। এমতে মাইক্রোনেশিয়া, এমতে কি মাইক্রোনেশিয়া, এমতে হচ্ছে 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 মাইক্রোনেশিয়া, এমতে কি মাইক্রোনেশিয়া, এমতে কি মাইক্রোনেশিয়া, এমতে কি মাইক্রোনেশিয়া, পিতে কি পাপুয়া নিউগিনি, এমতে কি মাইক্রোনেশিয়া, পিতে কি পাপুয়া নিউগিনি, এসতে কি সামোয়া, এসতে কি সামোয়া, এসতে কি সামোয়া, পিতে কি পালাও, পিতে কি পালাও, কেতে কি কিরিবাতি, এসতে কি সলোমন দ্বীপপুঞ্জ। মাইক্রোনেশিয়া, পাপুয়া নিউগিনি, সামোয়া, পালাও, কিরিবাতি, সলোমন দ্বীপপুঞ্জ। এতে অস্ট্রেলিয়া, টিতে টঙ্গা, এনতে নিউজিল্যান্ড, এনতে নাউরু, টিতে টোভ্যালো, ভিতে ভানুয়াতু, ভিতে ভানুয়াতু। অস্ট্রেলিয়া, টঙ্গা, নিউজিল্যান্ড, তারপর হচ্ছে নাউরু, টোভ্যালো, ভানুয়াতু। এফতে ফিজি, এফতে কি ফিজি, এমতে কি মার্শাল দ্বীপপুঞ্জ, এমতে কি মার্শাল দ্বীপপুঞ্জ, এমতে কি মার্শাল দ্বীপপুঞ্জ। তাহলে এমতে দেখেন, এই এমতে কি মাইক্রোনেশিয়া, এই এমতে কি, আচ্ছা এই এমতে কি, এই এমতে কি মাইক্রোনেশিয়া, এই এমতে কি পাপুয়া নিউগিনি, এই এমতে কি পাপুয়া নিউগিনি। এই এমতে কি মাইক্রোনেশিয়া, আর এই পিতে কি পাপুয়া নিউগিনি, এসতে কি সামোয়া, পিতে কি পালাও, কেতে কি কিরিবাতি, এসতে কি সলোমন দ্বীপপুঞ্জ। এতে অস্ট্রেলিয়া, টিতে টঙ্গা, এনতে নিউজিল্যান্ড, এনতে নাউরু, টিতে টোভ্যালো, ভিতে ভানুয়াতু, এফতে ফিজি, এমতে মার্শাল দ্বীপপুঞ্জ। তাহলে এমতে মাইক্রোনেশিয়া, এমতে মার্শাল দ্বীপপুঞ্জ, পিতে পাপুয়া নিউগিনি, পিতে পালাও, এসতে সামোয়া, এসতে সলোমন দ্বীপপুঞ্জ, পিতে পাপুয়া নিউগিনি, পিতে পালাও, কেতে কিরিবাতি, এতে অস্ট্রেলিয়া, টিতে টোভ্যালো, টিতে টঙ্গা, এনতে নিউজিল্যান্ড, এনতে নাউরু, ভিতে ভানুয়াতু, এফতে ফিজি, ভিতে ভানুয়াতু, এফতে ফিজি। তাহলে ওশেনিয়া মহাদেশের দেশ 14টি। এই 14টি দেশকে মনে রাখার টেকনিক আপনি মনে রাখবেন, এমপি স্পিক্স, এটিএন, এনটিভি, এফএম, এমপি স্পিক্স, এটিএন, এনটিভি, এফএম। তাহলে এমতে মাইক্রোনেশিয়া, পিতে পাপুয়া নিউগিনি, এসতে সামোয়া, পিতে পালাও, কেতে কিরিবাতি, এসতে সলোমন দ্বীপপুঞ্জ, এতে অস্ট্রেলিয়া, টিতে টঙ্গা, এনতে নিউজিল্যান্ড, টিতে টোভ্যালো, ভিতে ভানুয়াতু, এফতে ফিজি, আচ্ছা এনতে নাউরু, টিতে টোভ্যালো, ভিতে ভানুয়াতু, এফতে ফিজি, এমতে মার্শাল দ্বীপপুঞ্জ। আপনি খালি জাস্ট চোখ বন্ধ করে লিখতে পারবেন, আপনি পরীক্ষা অপশনে দাগাইতে পারবেন। প্রশ্ন আসবে নিচের কোনটি ওশেনিয়া মহাদেশের দেশ নয়, নিচের কোনটি অস্ট্রেলিয়া মহাদেশের দেশ নয়, নাউরু, টোভ্যালো, ভানুয়াতু, মরিশাস, উত্তর দাগাবেন মরিশাস। আবার নিচে কোনটি ওশেনিয়া মহাদেশের দেশ, মরিশাস, মাদাগাস্কার, আচ্ছা তারপর হচ্ছে কমোরোস, এবং দেখবেন দেওয়া আছে হচ্ছে কমোরোস, আর এখানে একটা দেশ দেওয়া থাকবে পিতে কি পাপুয়া নিউগিনি। আপনি অনায়াসে ইনশাল্লাহ পারবেন। তাহলে এমপি স্পিক্স, এটিএন, এনটিভি, এফএম মনে রাখবেন। এমপি কথা বলে, এটিএন বাংলা, এনটিভি, এফএম এ। এমপি কথা বলে, এটিএন বাংলা, এনটিভি, এফএম এ। এখন আসেন উপনিবেশ। এই দেশগুলোকে যারা শাসন করেছে তাদেরকেই বলা হয় উপনিবেশ। এই দেশগুলো যারা শাসন করেছে তাদের উপনিবেশ। যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তানকে শাসন করেছিল ব্রিটিশরা, তাহলে আমরা কার উপনিবেশ ছিলাম? ব্রিটিশদের উপনিবেশ ছিলাম। আর তাহলে এই দেশগুলোকে যারা শাসন করেছে এই দেশগুলো হচ্ছে তাদের উপনিবেশ। এই দেশগুলোকে কারা কারা শাসন করেছে দেখেন, এম প্লাস পালাও, এম প্লাস পালাও কার কাছ থেকে? পালাও যুক্তরাষ্ট্রের কাছ থেকে, পালাও যুক্তরাষ্ট্রের কাছ থেকে, পালাও যুক্তরাষ্ট্রের। তাহলে এম প্লাস পালাও। তাহলে এমতে আমরা পড়াইছিলাম মাইক্রোনেশিয়া, এমতে মার্শাল দ্বীপপুঞ্জ প্লাস পালাও, মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাও কার কাছ থেকে? পালাও যুক্তরাষ্ট্রের কাছ থেকে, পালাও। তাহলে মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাও, তিনটা রাষ্ট্র। এমতে মাইক্রোনেশিয়া, এমতে মার্শাল দ্বীপপুঞ্জ, পিতে পালাও। মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ এবং পালাও তিনটি দেশই ব্রিটেনের কাছ থেকে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। এরপরে আসেন পাপুয়া নিউগিনি, পাপুয়া নিউগিনি, পাপুয়া নিউগিনি স্বাধীনতা লাভ করেছে। পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে।
পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। ইম্পর্টেন্ট, এটা অনেক সময় পরীক্ষায় আসে। পাপুয়া নিউগিনি কার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে? অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কিছু বলেন। এটা তো আপনার জানা ফরজ। বর্তমান সময়ে 3টা ব্যক্তি নিয়ে জানা খুবই জরুরি আপনার। একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। এর যদি আরও যদি আপনি মানে প্রমাণ চান, তাহলে দেখেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসলো, 21শে পদক চালু করছে কে? জিয়াউর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের পরীক্ষায় প্রশ্ন আসলো, বাংলাদেশের প্রথম মানে ফ্লাইওভারের উদ্বোধন করছেন কে? বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম ফ্লাইওভার ছিল মহাখালী ফ্লাইওভার, যেটা 2004 সালে এটা উদ্বোধন করা হয়েছিল। পরের প্রশ্ন তারেক রহমান দেওয়া আসতে পারে। তাহলে পড়ে রেখেন এগুলো, চাকরি পাইতে গেলে পড়তে হবে। আপনি এইটুকু না বুঝলে তাহলে প্রিপারেশন নিয়ে কী করবেন? প্লিজ পড়ে রাখবেন। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস, জিয়াউর রহমান, খালেদা জিয়া, এগুলো পড়বেন। এখন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? খালেদা জিয়া। এখন এগুলোই আসবে। বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্টের নাম কি? জিয়াউর রহমান। পড়বেন এখন। সার্কের উদ্যোক্তা, সার্কের প্রথম পদক কে লাভ করেছে? জিয়াউর রহমান। 21শে পদক, তারপরে 21শে পদক, স্বাধীনতা পুরস্কার, ক্রীড়া পুরস্কার, চলচ্চিত্র পুরস্কার চালু কে করেছে? জিয়াউর রহমান। এগুলো পড়বেন। ওকে। সব দেশের নাম মুখস্থ করা লাগবে না, কিন্তু এখন আপনার শর্টকাটে প্রিপারেশন নিলে এটা একটু জানা দরকার। মুখস্থ করতে তো বলি নাই, যে আপনার যদি একটা প্রশ্ন দিয়ে দেয় যে নিচের কোনটা আফ্রিকার দেশ নয়, দক্ষিণ আমেরিকার দেশ নয়, তখন তো এই দেশটার নাম জানা থাকলে ভালো, আপনি উত্তর করতে হেজিটেশন হবে না। বিএনপি নিয়ে গবেষণা করতে হবে, করতে পারলে এখন ভালো, আপনি করেন না কেন? এখন করলেই তো ভালো। আওয়ামী লীগ বাদ, আগামী 2-5 বছর পরে, 1 বছর পরে আসেন। 15 বছর তো প্রশ্ন হয়েছেই, আরো কত 2-1 জন উন্নতি হওয়ার সুযোগ দেন, তাই না? M+M+ পালাও কার কাছ থেকে? পালাও যুক্তরাষ্ট্রের কাছ থেকে পালাও। M+M+ পালাও, পাপুয়া নিউগিনি হচ্ছে অস্ট্রেলিয়া। তারপর হচ্ছে সামোয়া, খুব ইম্পর্টেন্ট। সামোয়া হচ্ছে নিউজিল্যান্ড। সামোয়া হচ্ছে নিউজিল্যান্ড। সামোয়া হচ্ছে নিউজিল্যান্ড। তারপর হচ্ছে নাউরু। নাউরু যখন 90-এর দশকে জেগে ওঠে, তখন এই নাউরুকে নিয়ে অস্ট্রেলিয়া বলল নাউরু আমার, নিউজিল্যান্ড বলল না নাউরু আমার, অন্যদিকে যুক্তরাষ্ট্র এসে বলল নাউরু আমার, ব্রিটেন বলল না নাউরু আমার, ওটা আমার দ্বীপ। তখন নাউরু বলল বিধি তুমি বলে দাও আমি কার। তখন যুক্তরাষ্ট্র বলল বিশ্বাসঘাতকতা করো না, তুমি শুধু আমার। ব্রিটেন বলল আমি এই পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও। নাউরু বলল বিধি তুমি বলে দাও আমি কার, 4টি দেশ 1টি দ্বীপের দাবিদার। তখন জাতিসংঘ বলল বাবু তুমি আমার, এবং জাতিসংঘের পর্যবেক্ষণে পরবর্তী এটা স্বাধীনতা লাভ করে নাউরু। আর বাকি 8টি দেশ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। বাকি 8টি দেশ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। পড়া মুখস্থ করে যেতেই হবে, ক্লাসে পড়া মুখস্থ করে যেতে হবে। হ্যাঁ, M+M+ পালাও, মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ পালাও কার কাছ থেকে? পালাও যুক্তরাষ্ট্রের কাছ থেকে পালাও। মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ পালাও, 3টা রাষ্ট্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়া, সামোয়া, নিউজিল্যান্ড, নাউরু জাতিসংঘের পর্যবেক্ষণে। বাকি 8টি দেশ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। বাকি 8টি দেশ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। বলেন যদি হয়ে যায় বলেন ডান ডান, সবাই লিখবেন ডান। ওশেনিয়া মহাদেশের 14টি দেশ, আমরা একটা টেকনিকে পড়াইছি এমপি স্পিক্স এটিএন এনটিভি এফএম। এমপি কথা বলে এটিএন বাংলা, এনটিভি এফএম এ 14টা দেশ, 14টা দেশের উপনিবেশ পড়াইলাম। এরপরে আসবো আমরা, আরো 2টা ছোট টপিক আছে, 1 মিনিট সময়, কেউ লিভ নেবেন না। এই 1 মিনিটে আপনি একটা প্রশ্ন কম পাইতে পারেন। যারা লিভ নেবেন তাদের খাতা দিবেন না। ওকে, ডান লিখেন, সবাই ডান লিখেন, হয়ে গেলে ডান ডান লিখবেন। এরপরে ভাষা, আহা চমৎকার ভাষা, খুবই চমৎকার। পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষা প্রচলিত আছে পাপুয়া নিউগিনিতে। এর রাজধানী হচ্ছে পোর্ট মোসারবি। 841টি ভাষা। পৃথিবীর সবচেয়ে বেশি ভাষা প্রচলিত আছে
পাপুয়া নিউগিনিতে। পৃথিবীর সবচেয়ে বেশি ভাষা প্রচলিত আছে পাপুয়া নিউগিনিতে। পৃথিবীর সবচেয়ে বেশি ভাষা প্রচলিত আছে পাপুয়া নিউগিনিতে। পৃথিবীতে সবচেয়ে বেশি যে ভাষায় কথা বলে তার নাম হচ্ছে মান্দারিন। মান্দারিন। পৃথিবীর কোন ভাষায় সবচেয়ে বেশি ভাষায় কথা বলে? মান্দারিন। পৃথিবীতে সবচেয়ে বেশি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার হয় যে ভাষা সেটা হচ্ছে ইংরেজি। রাষ্ট্র স্বীকৃত সবচেয়ে বেশি ভাষা হচ্ছে ভারতে আছে। ভারতে রাষ্ট্র স্বীকৃত সবচেয়ে বেশি ভাষা ব্যবহৃত হয় ভারতে 22টি। জাতিসংঘের ভাষা হলো 6টি, বাট জাতিসংঘের কার্যকরী ব্যবহৃত ভাষা হলো 2টি। এগুলো ভালো করে পড়ে যাবেন। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বেশি যে ভাষায় মানুষ কথা বলে মান্দারিন, বাট পৃথিবীর সবচেয়ে বেশি ভাষা প্রচলিত আছে যে দেশে তার নাম পাপুয়া নিউগিনিতে। আচ্ছা, ভারত রাষ্ট্র স্বীকৃত সবচেয়ে বেশি জাতীয় ভাষা হচ্ছে ভারতের। আর জাতিসংঘের ভাষা হলো 6টি, কার্যকরী ভাষা হচ্ছে 2টি, বারবার পরীক্ষায় আসে। এরপরে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা হলো হিব্রু ভাষা। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা হচ্ছে হিব্রু ভাষা। পৃথিবীতে একটি ভাষাই প্রচলিত আছে, উত্তর কোরিয়া এবং ইসরায়েলের হিব্রু ভাষা। একটা করে ভাষারা প্রচলন রাখছে। ওকে, আমাদের অফিসিয়াল ভাষা হচ্ছে 2টা, বাংলা এবং আমাদের ভাষা হচ্ছে 2টা, বাংলা ও ইংরেজি। তো মাতৃভাষা আমাদের প্রধান। তারপরে এরপর আসেন ভাষা। তাহলে এখানে পৃথিবীর সবচেয়ে বেশি ভাষা প্রচলিত আছে পাপুয়া নিউগিনিতে। আচ্ছা, 14টি দেশের প্রধান ভাষা, 14টি দেশের প্রধান ভাষা হলো ইংরেজি। 14টি দেশের প্রধান ভাষাই হচ্ছে ইংরেজি। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে না। ভেরি ইম্পর্টেন্ট। 14টি দেশেরই প্রধান ভাষা ইংরেজি, পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসবে পৃথিবীর সবচেয়ে বেশি ভাষা প্রচলিত আছে কোথায়? পাপুয়া নিউগিনিতে। লেখা হয়ে গেলে সবাই ডান লিখেন, পাপুয়া নিউগিনিতে লিখবেন ডান। লেখা হয়ে গেলে সবাই লিখবেন ডান। পৃথিবীর প্রাচীন ভাষা হলো হিব্রু। ওকে, এরপরে আসেন হচ্ছে লাস্ট টপিকস আমাদের মুদ্রা। মুদ্রাকে ইংরেজি বলে কারেন্সি। ওকে, মুদ্রা। পাপুয়া নিউগিনির মুদ্রা হলো কিনা। পাপুয়া নিউগিনির মুদ্রা হচ্ছে কিনা। সামুয়ার মুদ্রা হলো তালা। পাপুয়া নিউগিনির মুদ্রা হচ্ছে কিনা, সামুয়ার তালা। টঙ্গা মুদ্রা হলো পাঙ্গা। টঙ্গার মুদ্রা হলো পাঙ্গা। ভানুয়াতু মুদ্রা হলো ভয়ের ভা তয়ের তু। এই যে ভয়ে আকার, তয়ের সুকার, ভাতু। ভানুয়াতুর ভাষা হচ্ছে ভাতু। পাপুয়া নিউগিনির মুদ্রা হচ্ছে কিনা। সামোয়ার মুদ্রা হলো তালা। টঙ্গার মুদ্রা হলো পাঙ্গা। ভানুয়াতুর মুদ্রা হলো ভাতু। পাপুয়া নিউগিনির মুদ্রা কিনা, সামোয়ার তালা, টঙ্গার পাঙ্গা, ভানুয়াতু ভাতু। পাপুয়া নিউগিনির মুদ্রা কিনা, সামোয়ার তালা, টঙ্গা পাঙ্গা, ভানুয়াতু ভাতু। তাহলে পাপুয়ার মুদ্রার নাম কি? কিনা। কেমন কিনা? কিনা তালা। কেমন তালা? কিনা তালা। কেমন তালা? কিনা তালা, চুরি করা নয়। তাহলে কিনা কোন দেশের মুদ্রা? পাপুয়া নিউগিনির। তালা কোন দেশের মুদ্রা? সামোয়া। তাহলে কিনা তালা। ওকে, এরপর টঙ্গা মুদ্রা হলো পাঙ্গা, ভানুয়াতু ভাতু। টঙ্গা পাঙ্গা, ভানুয়াতু ভাতু। বাকি 10টি দেশের মুদ্রা ডলার। যেমন অস্ট্রেলিয়ান ডলার, নিউজিল্যান্ড ডলার, মার্শাল দ্বীপপুঞ্জিয়ান ডলার, এরকম ডলার। তাহলে বাকি 10টি দেশের মুদ্রা হচ্ছে ডলার। তাহলে পাপুয়া নিউগিনির মুদ্রা হচ্ছে কিনা, সামোয়ার মুদ্রা হচ্ছে তালা, টঙ্গার মুদ্রা হলো পাঙ্গা, ভানুয়াতুর মুদ্রা হচ্ছে ভাতু। পাপুয়া নিউগিনির মুদ্রা হচ্ছে কিনা, সামোয়ার মুদ্রা হলো তালা, টঙ্গার মুদ্রা হচ্ছে পাঙ্গা, ভানুয়াতুর মুদ্রা হলো ভাতু। বাকি 10টি দেশের মুদ্রা হলো ডলার। ওশেনিয়া মহাদেশ নিয়ে আর কোনো প্রশ্ন থাকার উচিত নয় আমি মনে করি। আমরা পড়াইছিলাম আরব বসন্ত শুরু হয়েছে 2010 সালের ডিসেম্বরে তিউনিসিয়াতে কেন্দ্র করে। 17 ডিসেম্বর মোহাম্মদ বোয়াজিজির মৃত্যুর মাধ্যমে পরবর্তী আরব বসন্ত শুরু হয়েছিল তিউনিসিয়াতে। পর্যায়ক্রমে পতন ঘটেছে মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক, তারপরে লিবিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ গাদ্দাফি, এরপরে ইয়েমেনের শাসক পতন ঘটেছে মোহাম্মদ সালেহ, এরপরে পতন ঘটেছে আলজেরিয়ার বুতেফ্লিকা, এরপরে ওমর আল বশির সুদান, এবং সর্বশেষ বাশার আল আসাদ। বাশার পরিবার
53 বছর শাসন করেছে সিরিয়াতে। তাদের রাজনৈতিক দলের নাম হচ্ছে বাথ পার্টি। তার পিতা হাফিজ আল বাশার, তিনি ক্ষমতায় ছিলেন 1971 থেকে 2000 সাল, এবং বাশার আল আসাদ ক্ষমতায় ছিলেন 10 জুলাই 2000 সাল থেকে 8 ডিসেম্বর 2024 সাল পর্যন্ত, 24 বছর। তাহলে বাশার আল আসাদ ক্ষমতায় ছিল 24 বছর। বাশার আল আসাদের পতনে নেতৃত্ব দিছে এইচটিএস, হায়াতা তাহরির আশ-শামস যে সংগঠন। এই সংগঠনটা বর্তমানে বাশার আল আসাদ আশ্রয় নিয়েছে যে দেশে, তার নাম মস্কো। বাশার আল আসাদকে সমর্থন দিয়েছিল তৎকালীন ইরান এবং রাশিয়া। আর অন্যদিকে বিপরীত দিকে ছিল যুক্তরাষ্ট্র, ইরান এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তুরস্ক বিপক্ষে ছিল। এরপরে আমরা পড়ানোর চেষ্টা করেছি আপনাদের জুলাই অভ্যুত্থান, যেটা 1 জুলাই শুরু হয়েছে, 36 জুলাই শেষ হয়েছে। জুলাই অভ্যুত্থানে 36 দিনের ইতিহাসকে, 36 দিনকে স্মরণ করতে বিপিএল এর 11তম আসরের মাস্কটের নাম হচ্ছে ডানা 36। এই জুলাই অভ্যুত্থানে ছাত্ররা 9 দফা দাবি দিয়েছিল। কয় দফা দাবি? 9 দফা দাবি দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী যে কমপ্লিট শাটডাউন, মানে পরবর্তী হার্ডলাইনে যখন যায়, প্রথম শহীদ হয় 16 জুলাই 2024। আবু সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের স্টুডেন্ট ছিলেন। তাকে নিয়ে যে গ্রাফিতি করা হয়েছে, তার নাম অন্যতম মশির শহীদ কবির। এরপর হচ্ছে জুলাই আন্দোলনের সাথে 2টা স্মৃতি বিজড়িত জায়গা। একটা হচ্ছে গণভবন, এটাকে জাদুঘর ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত, এবং আরেকটা হচ্ছে ঢাবির মুজিব হলের একটা নতুন ভবনের নাম জুলাই শহীদ স্মৃতি ভবন। জুলাই আন্দোলনের সাথে 2টা আরো গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে জেন জেড আমরা বলছি, যারা 1997 থেকে 2012 সালের মধ্যে যাদের জন্ম, তাদেরকে আমরা বলছি জেনারেশন জেড। ওকে, এরপরে হচ্ছে জুলাই স্মৃতি বিপ্লবের সাথে আমাদের আরও কিছু জিনিস গুরুত্বপূর্ণ রয়েছে, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। এরপর হচ্ছে এর পরবর্তী আমরা বাংলাদেশের শেখ হাসিনা 15.5 বছর শাসন ছেড়ে তিনি ভারতে পালিয়ে যান, এবং আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস 8 আগস্ট 2024 তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মোট 24 জন সদস্য থাকলে একজন নিহত হয়েছেন, হাসান আরিফ নিহত হয়েছেন। এর মধ্যে 4 জন আছেন নারী সদস্য। কয়জন আছেন নারী সদস্য? 4 জন আছেন নারী সদস্য অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে বেশি আলোচিত, তিনি পৃথিবীতে যে সবচেয়ে সম্মানজনক পুরস্কার, নোবেল পুরস্কার বিজয়ী। সম্প্রতি তিনি এই জুলাই অভ্যুত্থানকে তিনি মনসন রেভলিউশন বলে জাতিসংঘের 79তম অধিবেশনে 27 সেপ্টেম্বর 2024 তিনি ঘোষণা করেছেন, এবং পরবর্তী নেচার ম্যাগাজিন তাকে 2টা উপাধি দিয়েছে। একটা হচ্ছে দ্য রেভলিউশনারি ইকোনমিস্ট, এবং আরেকটা হচ্ছে নেশন বিল্ডার্স। রেভলিউশনারি ইকোনমিস্ট এবং নেশন বিল্ডার্স হিসেবে তাকে আখ্যায়িত করা হয়েছে। তিনি আরেকটা জিনিস প্রশংসিত, সেটা হচ্ছে সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস। সাথে তার আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ আছে 3-0 থিওরি। যদি খুব ভুল না বলি 2025 সালে 3-0 তত্ত্বের কারণে হয়তোবা তিনি নোবেল পুরস্কার আরেকটা পাইলেও পেতে পারেন। এরপরে আমরা পড়ানোর চেষ্টা করছি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মহাদেশ, যার নাম ওশেনিয়া। আয়তন জনসংখ্যার সবচেয়ে ছোট মহাদেশ ওশেনিয়া, যার 14টা দেশ আছে। এই 14টা দেশের মধ্যে আয়তনে বড় দেশ অস্ট্রেলিয়া, আয়তনে জনসংখ্যায় বড় দেশ অস্ট্রেলিয়া, আয়তনে ছোট হচ্ছে নাউরু, জনসংখ্যা ছোট হচ্ছে টুভ্যালো। আচ্ছা, এই ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় নদীর নাম মারে ডার্লিং। সবচেয়ে বড় নদীর নাম মারে ডার্লিং। ওশেনিয়া থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে ওয়ালেস লাইন। ওশেনিয়া শব্দের অর্থ হলো এশিয়ার দক্ষিণাঞ্চল। এখানে 14টা দেশ আছে। 14টা দেশকে মনে রাখার টেকনিক বলেছিলাম। এমপি স্পিক্স এটিএন এনটিভি এফএম। এমতে মাইক্রোনেশিয়া, পিতে পাপুয়া নিউগিনি, এসতে সামোয়া, পিতে পালাও, কেতে কিরিবাতি, এসতে সলোমন দ্বীপপুঞ্জ, এতে অস্ট্রেলিয়া, টিতে টঙ্গা, এনতে নিউজিল্যান্ড, এনতে নাউরু, টিতে টোভেলো, ভিতে ভানুয়াতু, এফতে ফিজি, এমতে মার্শাল দ্বীপপুঞ্জ। এই দেশগুলোর মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ রাজধানী বলেছিলাম। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা, নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন, পাপুয়া নিউগিনির রাজধানী হচ্ছে পোর্ট মোসারবি। সবগুলো দেশে প্রশান্ত মহাসাগরে অবস্থিত, সবগুলো দেশ জল বেষ্টিত। উপনিবেশ হচ্ছে M+M+ পালাও, মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাও। 3টা দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা লাভ করছে। পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়া, সামোয়া, নিউজিল্যান্ড, নাউরু, জাতিসংঘ। বাকি 8টি দেশ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। মুদ্রা, পাপুয়া নিউগিনি মুদ্রা কিনা, সামোয়ার তালা। আর কেমন তালা? কিনা তালা। টঙ্গার মুদ্রা পাঙ্গা, ভানুয়াতুর মুদ্রা ভাতু। বাকি 10টা দেশের মুদ্রা হচ্ছে ডলার। আপনি সাধারণ জ্ঞান বুঝতে বাধ্য। ইভেন আমি এই যে ক্লাস নিলাম, বাংলাদেশের আলহামদুলিল্লাহ অসংখ্য টিচার কিন্তু এই ক্লাসগুলো করে নোট করে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পড়ায়। শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই ছোটোখাটো যতটুকু জ্ঞান দিয়েছে আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ জব মেডিসিনের মাধ্যমে। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, সবার জন্য দোয়া রইল। পরবর্তী ক্লাস আবার ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। ওকে, যাক, স্যারের ধৈর্যের আসলে কি বলবো,
প্রশংসা শুধু করলেই হবে না, অনেক বেশি প্রশংসা করতে পারি স্যারের ধৈর্য নিয়ে, তাই না? কঠোর ধৈর্যশীল একজন মানুষ। যাই হোক, আমার কলিজার ভাই কলিজার বোন যারা ক্লাসটা করলেন, অনেক অথেন্টিক তথ্য জানতে পারলেন, অনেক ইনফরমেশন জানতে পারলেন, যে ইনফরমেশনগুলো হরহামেশাই পরীক্ষায় আসে। তো এভাবেই আমাদের পেইড ভার্সনের ক্লাসগুলো হয়ে থাকে। আপনারা যারা আমাদের বিভিন্ন পেইড ব্যাচের ক্লাসগুলো করতে যাচ্ছেন, যেমন আমাদের প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ আছে, এই প্রাইমারির যে ফাউন্ডেশন ব্যাচ, আপনারা সবাই জানেন যে প্রাইমারিতে প্রায় 1,00,000 পদে সার্কুলার আসবে। তো প্রাইমারির এই ফাউন্ডেশন ব্যাচে আমরা প্রায় 160+ ক্লাস নিব। এটার কোর্স ফি আমাদের 3,000 টাকা, কিন্তু এককালীন পেমেন্টে আমরা অফারে 2,000 টাকা নিয়ে থাকি, এবং এক সেট বই পাবেন, যে বইয়ের দাম হচ্ছে আপনার 1,050 টাকা। এরপরে আপনি যদি 10 থেকে 20তম গ্রেড 10 থেকে 20তম গ্রেড প্রিলি এবং লিখিত ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হন, প্রিলি প্লাস লিখিত ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হন, এটারও কোর্স ফি হচ্ছে আমাদের 2,000 টাকা। কিন্তু এই দুইটার যদি আপনি রেগুলার ব্যাচে ভর্তি হন, এটার প্লাস এটার রেগুলার ব্যাচ, অর্থাৎ 70 থেকে 80টা ক্লাসের মাধ্যমে যে ব্যাচটা আমরা শেষ করি, এই রেগুলার ব্যাচে ভর্তি হলে এটার কোর্স ফি হচ্ছে 1,550 টাকা। যাদের বেসিক মোটামুটি ভালো তারা সবাই রেগুলার ব্যাচে ভর্তি হবেন, আর যাদের বেসিক খুব দুর্বল তারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হবেন। এরপরে আসেন 47তম বিসিএস প্রিলি, আমরা জানি খুব সন্নিকটে। তো 47তম বিসিএস প্রিলির জন্য আমাদের ম্যারাথন ব্যাচ চলমান, এটার কোর্স ফি 2,000 টাকা, শুধু বইয়ের টাকা নিচ্ছি আমরা, অর্থাৎ বইয়ের দাম যে টাকাটা, এই বইয়ের টাকাটাই নিচ্ছি আমরা। আর 48তম বিসিএস ফাউন্ডেশন ব্যাচ আমাদের রয়েছে, এই ব্যাচের কোর্স ফি বেসিক্যালি 8,000 টাকা, 50% সারে আমরা হচ্ছে 4,000 টাকা নিচ্ছি। তো আমার কলিজার ভাই কলিজার বোন, যে যে কোর্সে আমরা ভর্তি হতে চাই ভর্তি হতে পারবো ইনশাআল্লাহ। আমরা ভর্তির জন্য যে নাম্বারগুলোতে যোগাযোগ করব, নাম্বারগুলো আমি দিয়ে দিচ্ছি। 01 901 51 9501 01 901 51 9502 901 9503 04050607 এই নাম্বারগুলোতে কল করলেই হয়ে যাবে। কথা বুঝতে পেরেছি আমার কলিজার ভাই কলিজার বোন? এছাড়াও আমাদের নিবন্ধন প্রিলি প্লাস লিখিত ব্যাচ রয়েছে। নিবন্ধন প্রিলির জন্য আপনারা ভর্তি হতে পারবেন, এটার কোর্স ফি হচ্ছে 1,550 টাকা। আর লিখিততে যদি কেউ ভর্তি হতে চান, লিখিতর কোর্স ফিও 1,550 টাকা। কিন্তু দুইটা যদি একসাথে কেউ ভর্তি হতে চান, তাইলে এটাতে আবার 2,500 টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বুঝতে পেরেছি আমার কলিজার ভাই কলিজার বোন? ওকে, তাহলে ঠিক আছে, আমি আর সময় নিচ্ছি না আপনাদের। যারা ভর্তি হতে চাই ভর্তি হওয়ার জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করব। আজকে না পারি আগামীকালকে যোগাযোগ করব, ভর্তি হয়ে পড়াশোনার টেবিলে বসবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।